হাই এভরিওয়ান, এটা হচ্ছে মির্জা সায়ানমুগ্ধ উপন্যাসের পর্ব ৪২, ৪৩, ৪৪। উপন্যাস মির্জা সায়ানমুগ্ধ, লেখনীতে জান্নাতুল ফিরদাউস মিথিলা। অবাকের শীর্ষে পৌঁছলে থমকায় মুখ অভিব্যক্তি, তবে সপ্তদশীর নরম মুখখানা কেন যেন থমকায়নি আজ। সেটাই অদ্ভুতভাবে ভেসে উঠল এক পশলা তাচ্ছিল্যের ছাপ। রক্তিম অধৈর্য গেলে নিখুঁত রেখায় আচমকা ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। সপ্তদশী আগের ন্যায় নতমুখে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে আওড়ালো, কাবু, সে আপনি ভালো পারবেন জানি, শত হলেও হার্টলেস বিট বলে কথা। অধিপত্য বিস্তারে আপনার ঝোঁক যে বড্ড, তা অবশ্য আমার অজানা নয়। আসন্ন ঘোর ভাঙল যুবকের মুখাবয়ব থেকে মুহূর্তেই ছিটকে সরে গেল এতক্ষণে অজানো পাগলামোগুলো। তার ফর্সা মসৃণ ললাটে ভাঁজ পড়ল স্পষ্ট। মোটাসোটা ঘাটটা আরেকটু বাঁকিয়ে তালগোছে তাকালো পেছনে। আগের ন্যায় দৃষ্টি হলো তীক্ষ্ণ, বড়ক্ষণে বাদামি ঠোঁটজোড়া দাঁতের সনে পিষ্টে হলো রূঢ় মানবের। সপ্তদশীর নতমুখ পান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে, যেন ওই বাদামি চোখ দুটো দিয়েই বলে যাবে হাজারো কথা। নিজের সুবুদ্ধিতে ফিরেই যুবক রূপ ধরল চিরচেনা। মস্তিষ্কে বেজে উঠল আগের সেই ক্রূরতা। সপ্তদশী মাথা তুলল না, অস্বস্তিতে হাত মোছাচ্ছে অনবরত। মুগ্ধে তখন কি হলো কে জানে। এক হাতে ধরে রাখা মাহির নরম কবজি সন্ধিতে তক্ষুনি বসালো এক হ্যাঁচকা টান। মুহূর্তে এই ঘটনায় স্তম্ভিত মাহি হকচকিত নেত্রে চোখ তুলতেই নিজেকে আবিষ্কার করলো রূঢ় মানবের প্রশস্ত বক্ষের বড্ড নিকট। মাহি ঢোক গেল সামান্য। ভয়ার্ত দৃষ্টি একটুখানি ঘুরতেই হঠাৎ টের পেল তার নরম সরম ঘাড় বরাবর 5টি রক্ষ আঙুলের স্পর্শ। ধীরে ধীরে ঘাড়ের নরম ত্বক খামচে ধরছে সেই রুক্ষ আঙুলগুলো। সপ্তদশীর মুখাবয়বে পরিবর্তন নামছে ক্রমশ। মসৃণ ললাটে ভাঁজ পড়ছে ব্যথাতুর। ঘাড় বরাবর আঙুলের জোর বাড়াতেই তৎক্ষণাৎ কোকিয়ে ওঠে মাহিম। চোখ বুক খিচে হাত ঘুরিয়ে নেয় ঘাড়ের কাছে। এদিকে মুগ্ধ ভ্রুক্ষেপহীন সরু দৃষ্টি সেই কখন থেকে তাকিয়ে আছে মেয়েটার দিকে। সপ্তদশী কোকিয়ে যাচ্ছে, অথচ তার মধ্যে তেমন কোনো বিচলিত ভাবস্রোত নেই। উল্টো পিয়ার্সিং করা ঠোঁটের কোণে ঝুলছে বক্র হাসির রেশ। যুবক জোর বাড়ালো হাতে। মুঠোভর্তি সপ্তদশীর সিল্কি চুল তা নিয়ে টান বসাচ্ছে নিচের দিকে। আহত মাহির ঠোঁট কামড়ে সহ্য করছে চুলের ব্যথা। ধীরে ধীরে ঘাড় কুচকায় তার। মুখটা হয়েছে সামান্য উঁচু। তক্ষুনি কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কর্কশ কণ্ঠ, চোখ খোল বান্দির মেয়ে। সহসা চোখের পর্দা সরালো মাহি। ঘোলাটে চোখ দুটো মুহূর্তে আটকালো যুবকের নিষ্প্রাণ বাদামি চোখ দুটোর মাঝে। সুদর্শনের মুখখানা সে কি গম্ভীর, চোয়াল ফুটছে ব্লেডের ন্যায়। এখনো বোধহয় দাঁতে দাঁত চাপেনি মুগ্ধ। চাপলে নিশ্চয়ই কটমট শব্দ শুনতে পেত সপ্তদশী। মাহি যখন নিজেও চাপা কষ্টে মরত, ঠিক তখনই মুগ্ধ ঘটায় আরেক কাণ্ড। তক্ষণে অন্য হাতে মাহির নরম গ্রীবাদেশ আঁকড়ে ধরে হিংস্র থাবায়। পরক্ষণে কেমন হিসিয়ে বলে ওঠে, ইউ নো হোয়াট বান্দির মেয়ে, ইউ আর রাইট। আমার প্রতিটা জিনিস হোক সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের, তার প্রতি আমার আধিপত্য বিস্তারের ঝোঁক খুব বেশি। কজ আই ডোন্ট লাইক টু শেয়ার এনিথিং উইথ এনিবডি। আমার রাজত্বের একমাত্র ভোগকারী আমি নিজেই। মাহির ছলছল চোখ দুটোর কালো কুচকুচে মনি জোড়া থেমে গেল এক জায়গায়। দৃষ্টি হলো অনুভূতি শূন্য। মস্তিষ্ক বড্ড ফাঁকে এই মুহূর্তে। মনের কোণে উত্থাপিত হয়েছে হাজারো প্রশ্ন। মাহি সময় নিয়ে ঢোক গিল। সন্দিগ্ধ ভঙ্গিতে পলকহীন চোখে তাকিয়ে রইল মুগ্ধের পানে। যুবকের বাদামি চোখ দুটোই ভাষা বড় জটিল। পড়তে গেলে হারিয়ে যাবার উপক্রম সপ্তদশীর নিজেরই। সে সময় নিল খানিক। তীর করে কাঁপতে থাক অধৈর্যগা সামান্য নড়ল তার। ঠোঁটের ফাঁকগুলি অস্পষ্ট বেরোলো। কেন করছেন এত কিছু? যুবক ঠোঁট বাঁকিয়ে হাসল। প্রাণহীন ঠান্ডা সে হাসি, যার আদ্যপ্রান্তে কেবল কুটিলতা। মুগ্ধ তখন আলগোচ্ছে ছেড়ে দিল মাহির নরম গ্রীবাদেশ। পরক্ষণে সপ্তদশী চুলের ভাঁজে লুকায়িত নিজের রুক্ষ আঙুলগুলো ধীরে সুস্থে আলগা করতে করতে ক্রূর কণ্ঠে জবাব দিল, কুরবানির আগে পশুকে সাজানো গোছানো হয় কেন? বিহ্বলত ছাপ ধরেছে মাহির ক্ষুদ্র মুখে। অবধে ন্যায় যুবকের পানে তাকিয়ে থেকে হতবাক কণ্ঠে প্রত্যুত্তরে বলল, কুরবানির উদ্দেশ্যে। তৎক্ষণাৎ রূঢ় মানবের ঠোঁটের কোণে পাকা হাসির রেশ দৃশ্যমান হলো। সপ্তদশী চুলের ভাঁজ থেকে সম্পূর্ণরূপে আলগা হলো তার রুক্ষ আঙুল। নিজ উদ্যোগে মধ্যকার দূরত্ব বাড়িয়ে 2 কদম পিছিয়ে গেল মুগ্ধ। বলিষ্ঠ দেহখানা টান করে হাত গুজল পকেটে। এদিকে তার আমার বাঁকা হাসি থেকে দোটানায় পড়ল মাহি। চোখ দুটো লেপটে গেল একরাশ জিজ্ঞাসা। বোকা মানবী খানিকটা স্থির হয়ে নিজের প্রত্যুত্তরে আবারও মনোযোগ টানল। বিচক্ষণের সঙ্গে একে একে 2 মিলাতেই চট করে বিস্ফারিত দৃষ্টিতে হড়বড়িয়ে তাকালো সম্মুখে দাঁড়িয়ে থাকা নির্দয় মানবের পানে।
যার কুর চাহনি আপাতত মাহিতে নিবদ্ধ। মাহি ভরকায়, থতমত চেহারা নিয়ে থেমে থেমে আওড়ায়, তার মানে আপনি আমাকেও মেরে? বাকিটা জিভ খসানোর ফুসরত হয়নি, তার আগেই মুগ্ধের কুটিল হাসি এবং কুর চাহনি সবটা বুঝিয়ে দিল বোকা সপ্তদশীকে। তবুও নরম দিলের মাহি। অচেতন মনের কোণে কোথাও না কোথাও একটুখানি অবিশ্বাসের দানা এসে উকি ঝুঁকি দিতেই সম্মুখ থেকে শোনা গেল মুগ্ধ নামক নির্দয় মানবের রাশভারী কুটিল কণ্ঠ। শত্রুর মেয়েকে বেশি দিন বাঁচিয়ে রেখে আর অন্ন ধ্বংস করার মতো দরদি আমি নই বান্দির মেয়ে, তাই খুব তাড়াতাড়ি তোকে তোর শ্বশুরবাড়ি পাঠাবো। এজন্যই না তোর অত খাতির যত্ন করছি। সহসা ভ্রু গোছালো মাহি। সুশ্রী গৌরবর্ণ মুখখানায় দেখা মিলল এক আকাশসম সন্দিগ্ধতা। মায়াবিনী চোখ দুটো কেমন ছলছলে হয়ে গেল দেখো। চিবুক নামালো গলার কাছে, সামান্য নাক টেনে টেনে মায়াবিনী মোটা কণ্ঠে শুধালো, সত্যি মেরে ফেলবেন আমায়? তা কবে মারবেন শুনি? নতময়ে বাক্যটুকু আওড়ে থেমে গেল মাহি। চোখ তুলে মোটেও তাকালো না সম্মুখে। এদিকে একজোড়া দাম্ভিক কদম তখন গটগটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির সম্মুখে। অতঃপর কোনরূপ বলা কাওয়া ছাড়াই রূঢ় মানব দক্ষিণী শক্তপোক্ত হাতের জোরে এক ঝটকায় কাঁধে তুলে নিল সপ্তদশীকে। মাহি নির্বিকার, কাঁদছে বোধহয় নীরবে। এবার আর বাদ সাধেনি বোকা মানবী। নাকের পাটা ফুলিয়ে চোখ থেকে দু এক ফোঁটা অশ্রু গড়াতেই কর্ণঘোরে ভেসে এলো মুগ্ধের শান্ত অথচ রূঢ় কণ্ঠ, আগে তোকে সুস্থ করে নিই বান্দির মেয়ে, তারপর নিজ হাতে না হয় মারবো তোকে। বিশাল আকৃতির শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রাজকীয় মখমলে বিছানায় বসে আছে মাহি। তার নতমুখটা বুঝি আমাবস্যা নেমেছে আজ। সেই সাথে রাজ্যসম বিরক্তিতে ছেয়ে গিয়েছে তনুমন। আপাতত তাকে ঘিরে দাঁড়িয়ে আছে রাশিয়ার অর্ধশত বেস্ট ডক্টরস। কেউ কেউ সফেদ রঙা অ্যাপ্রন জড়িয়ে আছে গায়ে, তো আবার কেউ কেউ গায়ে জড়িয়ে রেখেছে সামান্য হুডি। কারো কারো ফর্সা গা উন্মুক্ত, কেউ আবার পরে আছে সামান্য স্যান্ডো গেঞ্জি। অমন বলাকাও ছাড়া মাথার ওপর কালো মুখোশ জড়িয়ে জোর করে তুলে আনলে এমন দশা তো হবেই। বেচারা যা বেহাল দশায় পড়ল না, তাদের অমন বেগতিক দশা দেখে লজ্জিত মাহি পুতুলের ন্যায় মাথা নুইয়ে বসে আছে বিছানার ওপর, আর তাকে ঘিরে দাঁড়িয়ে আছে একঘর ডাক্তার। এদিকে থরথর করে কাঁপছে ঘর ভর্তি ডক্টরস। মনসরের হিডেন প্যালেসে পা পড়েছে তাদের। এবার এখান থেকে প্রাণ হাতে করে বাড়ি ফিরতে পারবে কি না তা নিয়ে বড্ড শঙ্কিত সকলে। ঘরভর্তি মানুষজন যখন নিজেদের উৎকণ্ঠায় মত্ত, ঠিক তখনই কামরায় সুবিশাল দরজা দিয়ে হড়বড়িয়ে ঢুকলো গোটাকতক অর্ধ অস্ত্রধারী গার্ডস। প্রত্যেকের বেশভূষা একই ধরনের, দেখতেও ভীষণ মজবুত প্রকৃতির। তাদের দেখেই ভয়ে তটস্থ ডাক্তাররা জড়সড় ভাব নিয়ে দাঁড়ালেন সবাই। এরই মধ্যে দরজা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে প্রবেশ করলো এডভিন। বাম হাতে তার বিশাল ব্যান্ডেজ, গলায় ঝুলছে স্লিংস। ফর্সা ললাটপটের অর্ধেকটা ঢেকে গিয়েছে সফেদ রঙা মোটা ব্যান্ডেজের আড়ালে। যুবকের মুখাভাবে একরাশ ক্লান্তি, ভিন্ন রকম চোখ দুটোতে ভর করেছে ঈষৎ লালাভ আবরণ। সারা রাত না ঘুমিয়ে থাকার ফল আর কি। গম্ভীর মুখে এডভিন ঘরে ঢুকতে কেমন স্থির হয়ে দাঁড়ালো। পরক্ষণে কণ্ঠে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে কাটকাট ভঙ্গিতে শুধালো, পুট ইউর হেড ডাউন এভরিওয়ান, মনস্টার ইজ কামিং। তৎক্ষণাৎ হুকুম তামিলে ব্যস্ত হলেন প্রত্যেকে। ঘাড় নুইয়ে নজর ঝুঁকালেন আলগোছে। এডভিনও বাদ যায়নি, গম্ভীর মুখে ঠিকই নুইয়ে নিল ঘাড়। প্রায় মিনিট দুয়েক পর কামরায় সম্মুখ দুয়ার দিয়ে আগমন ঘটল একজোড়া শক্তপোক্ত দাম্ভিক কদমের। মার্বেলের মসৃণ তক্তকে মেঝেতে বুট জুতোর মোটা পাটাতনের ঠক ঠক শব্দ তুলে এগোচ্ছে মনসার। তার প্রতিটি কদমের শব্দ যেন কাঁটা ধরিয়ে দিচ্ছে প্রত্যেকের গায়ে। শুধু তার জুতোর ঠকঠক শব্দ নয়, বরং মার্বেলের ফ্লোরের সঙ্গে আরও একটা ধাতব নলের চিরবিরানো ঘর্ষণের শব্দও তীব্রভাবে কানে বাজছে সবার। তবে প্রাণের ভয়ে কেউই আর সম্মুখে চোখ তুলে তাকানোর দুঃসাধ্য দেখায়নি। মনসার আজ ফের আবির্ভূত হয়েছে নিজ চিরচেনা হুলসে। গায়ে জ্বলানো কালো রঙা ওভার ক্লক, হাত দুটো সামান্য উচালে প্রজাপতির ডানার ন্যায় স্পষ্ট সে রূপ। সুদর্শন মুখখানা ঢেকে আছে কালো রঙা ফুল মাস্কে। মাথায় বসেছে কালো রঙা বড় একখানা গোল টুপি। মনসারের ডান হাতের কবজি সন্ধিতে ঝুলে আছে তারই সিগনেচারওয়ালা ব্রেসলেট। মাস্কের আড়ালেই ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত শিকার। ক্ষণে ক্ষণে তাতে ফুক বসাচ্ছে যুবক। দাম্ভিক কদমে ধীরগতিতে ভর দিয়ে এগিয়ে গেল কামরার একপাশে সগৌরবে বিছিয়ে রাখা ডিভানের কাছে। যেথায় রয়ে শুয়ে গা এলিয়ে বসল মুগ্ধ। চট করে পায়ের ওপর পা তুলল নিজ অঙ্গিকে। এতক্ষণ বা হাতে থাকা বড়সড় স্নাইপার বন্দুকখানা ফ্লোরে ঠেকিয়ে রেখে তার অগ্রভাগে হাত রাখলেন চেন স্মোকার মনস্টার। রাজকীয় ভঙ্গিমায় সিগার ফুঁকতে ফুঁকতে ভারী কণ্ঠে আদেশ ছুড়ল, ওকে সুস্থ কর তাড়াতাড়ি। যেভাবেই হোক আমার সিগার শেষ হবার আগে ওর সুস্থ হয়ে ওঠা চাই, না হলে বাকিটা
আর কিছু বলতে হয়নি যুবকের, তার আগেই কাজ হলো। সম্মানিত ডাক্তারগণ চটজলদি এগিয়ে এসে ভীষণ ভালোভাবে পরখ করতে লাগলেন মাহিকে। মধ্য থেকে একজন হুট করে সপ্তদশীকে জিজ্ঞেস করে উঠল, আপনার কি সমস্যা মিস? ভীতু মাহি নতমস্তকে এদিক ওদিক তাকাচ্ছে বারবার। হুট করে অত মানুষকে একসঙ্গে দেখে বড্ড অস্বস্তি হচ্ছে অন্তর্মুখী মানবীর। নিজ অজান্তেই তার চেহারায় ফুটে উঠেছে বড় হাঁসফাঁস ভাবস্রোত। তার কেউ দেখুক বা না দেখুক, অদূরে ডিভানের কোলে বসে থাকা মুগ্ধ ঠিকই দেখল। ছেলেটা তৎক্ষণাৎ চোখ থেকে সিগার নামিয়ে কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, দুজন বাদে সবাই পেছনে যা। আমার প্রপার্টির অস্বস্তি হচ্ছে। ভরকান সবাই। মাথা নাড়িয়ে একে অপরের পানে ছোকাছুকি করবার জো নেই তাদের। ফলে কে থাকবে আর কে যাবে এ নিয়ে সকলে পড়ল দোটানায়। এমন অবস্থায় সেকেন্ড ত্রিশেকে কেটে যেতেই আচমকা সম্পূর্ণ কক্ষ কেঁপে উঠল মনস্টারের হিংস্র গর্জনে। জাস্ট ডু ইট ফাস্ট বাস্টার্ড। সাহসে কেঁপে ওঠে প্রত্যেকে। ভয়ে শুকনো ফাঁকা ঢোকগুলি প্রত্যেকে পা ঘোরালো উল্টো পাতে। সামনে রইলেন কেবল দুজন মেডিসিন স্পেশালিস্ট। মধ্যবয়স্ক অভিজ্ঞ ডক্টর দুজন মেয়েটার মলিন মুখখানা খানিক পরখ করে সন্দিহান গলায় জিজ্ঞেস করলেন, কাইন্ডলি আপনার সমস্যাটা বলবেন মিস? আপনার ঠিক কোথায় কেমন কষ্ট হচ্ছে? সপ্তদশীর চিবুক ঠেকিয়েছে গলার কাছে। ফাঁপা ঢোক গিলে মিনমিন স্বরে কেবল শুধালো, সর্দি লেগেছে, বৃষ্টি ভিজেছিলাম তাই। অদৃশ্য হোঁচট খেলেন ডাক্তার মহাশয়েরা। কয়েক মুহূর্ত কাটলেন হতবম্বতায়। কানে ভুল শুনলেন কিনা যাচাই করতে সম্মুখে মধ্যবয়স্ক কেমন ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, মিস আপনি কি সামান্য সর্দি কাশির কথা বললেন? সপ্তদশী তৎক্ষণাৎ ওপর নিচ নিঃশব্দে মাথা নাড়ায়। তবে তক্ষুনি ডিভানে বসে থাকা রূঢ় মানব কেমন দাঁত খেঁচে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, সকাল থেকে 4 বার হাসি দিয়ে ফেলেছে, আর সেটা তুই সামান্য বলছিস কোন স্পর্ধায় বাস্টার্ড? তাড়াতাড়ি ওকে সুস্থ কর, নাহলে তোকে ইমার্জেন্সি লাইফ সাপোর্টে পাঠিয়ে দিব। মাথাটা ভনভন করে ঘুরছে ডাক্তারের। একটা মানুষ সকাল থেকে 4 বার হাসি দিয়েছে, সেটাও কি খুব বড় কিছু? আর এমন একটা সামান্য বিষয়ের জন্য কিনা তাদের মতো বেশ ডাক্তারদেরকে অমন হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে তুলে আনা হয়েছে? সিরিয়াসলি? মনে মনে বড্ড বিরক্ত ডাক্তার সাহেব। তবুও মুখাভাবে মেকি গম্ভীর্য ছাপ ফুটিয়ে রেখে গলার কাছে ঝুলে থাকা স্টেথোস্কোপটা আলতো করে হাতে নিলেন। ডাক্তারি যন্ত্রটার দুপাশে থাকা দুটো ইয়ারপিস কানে ঠেকিয়ে চেস্ট পিস মাহির বুকের কাছে এগিয়ে আনতে আচমকা বেচারা ডক্টরের গালে সপাটে বসলে এক চরের সে কি তীব্রতা! বেচারা মধ্যবয়স্ক ফরেনার তখনই গাল বাঁকিয়ে ছিটকে পড়লেন মেঝেতে। চোখের সামনে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার। কানের কাছে শব্দ হচ্ছে ভন ভন। মুখ গহ্বরে ভরে যাচ্ছে উষ্ণ ক্ষারীয় স্বাদে। গালটা যা জ্বলছে না বেচারার! মনে হচ্ছে কেউ বুঝি এক মুঠো মরিচের গুঁড়ো ইচ্ছে মতো রোলে দিয়েছে বেচারার গালে। ডাক্তার নিজেকে সামলে উঠতে পারেনি এখনো। এরই মধ্যে পুরো ঘর কেঁপে উঠল মশারের বজ্রকণ্ঠে। হোয়াট দ্য ফাক আর ইউ গোয়িং টু ডু ব্লাডি অ্যাজহোল? তো সাহস কী করে হলো ওকে স্পর্শ করতে চাওয়ার? এহেন বজ্রকণ্ঠে কেঁপে কেঁপে ওঠে উপস্থিত সবাই। বেচারি ভীতু মাহি কাঁপছে থরথর করে। এদিকে মুগ্ধ বেপরোয়া। তার সামনেই কিনা তার প্রপার্টিতে হাত বাড়ানো দুঃসাধ্য দেখিয়েছে কেউ। এ কি আর প্রাণের ভয়? বেপরোয়া যুবক খেই হারালো নিজে। তক্ষুনি দাঁত কিরমির করতে করতে বাঁ হাতে থাকা স্নাইপার বন্দুকখানা উঁচিয়ে লম্বাটে ধাতব নলের আগা তাক করলো মেঝেতে পড়ে থাকা ডাক্তারের দিকে। এহেন দৃশ্য দেখা মাত্র আতকোটে মাহি। ত্বরিত এক লাফ এগিয়ে এসে আঁকড়ে ধরল মশার দুহাত। ফরকানো কণ্ঠে অনবরত অনুনয় জুড়ে বলল, প্লিজ ওনাকে কিছু করবেন না, ওনার কোনো দোষ নেই, উনি তো ডাক্তার, এটা তো ওনার ডিউটি। মাথার রক্তগুলো টকবক করছে যুবকের, সর্বাঙ্গ জ্বলছে রাগ। ফলে সপ্তদশীর অমর অনুনয় মোটেও কানে নিল না বেপরোয়া পুরুষ। উল্টো এক ঝাঁকুনি দিয়ে মাহির হাত দুটো নিজের হাতের ওপর থেকে ছাড়িয়ে নিয়ে স্নাইপারের ট্রিগার টানল। এর ঠিক পর মুহূর্তে বিকট শব্দে একের পর এক অগ্নিবর্ষী সীসা বৃষ্টির ন্যায় ঝরতে লাগলো বেচারা নিরপরাধ ডাক্তারের সর্বাঙ্গে। এক নিমেষেই ঝাঁঝরা হয়ে গেল বেচারার আস্ত দেহ। মার্বেলের সম্পূর্ণ তকতকে মেঝেতে ছড়িয়ে গেল উষ্ণ তাজা লৌহ। কিছু কিছু শিরোফোঁটা একইভাবে ভিজিয়ে দিচ্ছে মশারের সর্বাঙ্গ। নেহাত গায়ে কালো রঙা কাপড় পরেছে বিধায় লাল রঞ্জক তরলের খুব একটা উপস্থিতি দৃশ্যমান নয়। অন্যদিকে এরূপ ভয়ঙ্কর দৃষ্টি এক দফা ভয়ার্থ শোরগোল পড়ে গেল উপস্থিত সকল ডক্টরের মাঝে। কক্ষ ধরে চলেছে প্রত্যেকের আত্মচিৎকার। অথচ মুগ্ধ নামক বেপরোয়া যুবক থামছে না মোটেও। স্নাইপারের সবগুলো অগ্নিশিসা সে বোধহয় আজ খালি করে ছাড়বেই। ওদিকে মাহি স্তব্ধ। চোখের সামনে অমন এক ভয়াবহ দৃশ্য দেখে প্রতিক্রিয়াহীন বেচারি। চোখ দুটোর কোটর ভরে যাচ্ছে অতি দ্রুত। সম্মুখে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার নিকট। প্রায় মিনিট পাঁচেক পর থামলে মুগ্ধ। ডাক্তারের অস্তিত্ব আর আস্ত নেই। দেহের অবস্থা বড্ড করুণ তার। কোথায় শরীরের কোন অংশ তা বোঝা মুশকিল। বেপরোয়া মনস্টার বড় বড় নিঃশ্বাস ফেলছে। আগে কটমট শব্দ তুলছে চোয়াল। ঘরবর্তী ডক্টর এখনও
অত্যাচার করছে বিধায় যুবক আলগোছে ঘাড় কাত করলো সামান্য। বড়সড় গোলাকার টুপি ছাত্রছায়ায় লুকিয়ে থাকা তার চোখ দুটো দেখা যায়নি তেমন, কিন্তু এতেই বুঝি কাজ হলো। ডাক্তাররা সব কেবল সঙ্গে সঙ্গে কুলু পাঠলেন মুখে। মুগ্ধ হাসল ঠোঁট পিষে, তা অবশ্য লুকায়িত মাস্কের আড়ালে। পরক্ষণে সে কেমন আলতো করে ঘাড় বাঁকিয়ে তাকায় আর এক পাশে। ভয়ার্ত মাহিকে বিছানার এক পাশে অমন স্তব্ধ আকারে গা বাঁকিয়ে বসে থাকতে দেখে বাঁকা হাসল নির্দয় মানব। হাতে থাকা স্নাইপার বন্দুকটা নিয়েই এগিয়ে এলো মেয়েটার নিকট। স্তম্ভিত মাহি এখনও তাকিয়ে আছে লহুতে ভেসে থাকা ফ্লোরের পানে। তার মস্তিষ্ক বোধহয় অচল এ মুহূর্তে, নয়তো বেচারি মুগ্ধকে দেখে ঠিকই গা গুটিয়ে পালাতো এতক্ষণে। অথচ সে বসে আছে ঠায়, নির্জীব হয়ে। এদিকে মুগ্ধ ততক্ষণে এসে দাঁড়িয়েছে মাহির মুখোমুখি। অতঃপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই রূঢ় মানব আচমকা এক হিংস্র থাবায় চেপে ধরল মাহির নরম তুলতুলে রাজহংসী ন্যায় আকর্ষণীয় কণ্ঠদেশ। হাতের জোর বাড়ালেও নির্বিকার মাহি। মুগ্ধ কেমন দাঁত কিরমির করতে করতে শব্দদোষীর মুখটা খানিক উঁচুতে তুলল। মাহির ছলছল চোখে চোখ রেখে এক অদ্ভুত অধিকারবোধে চিরবিরিয়ে চাপা হুঙ্কারে বলল, ইউ নো না বিচ, আই এম নট আ গুড বয়। In your words, I am a bloody beast. And yeah, I am accepting this. I am a bloody beast. তোর দিকে যে হাত বাড়াবে তার পরিণতিটা ঠিক এমনই হবে। এমনকি তুই যার দিকে নিজে থেকে হাত বাড়াবি তার এবং তোর দুজনেরই পরিণতিটা ঠিক একই হবে। ডু ইউ গেট মি বিচ? সম্মুখের দৃষ্টি ঘোলাটে হচ্ছে মাহির। ধীরে ধীরে মস্তিষ্কে সকল নার্ভ কাজ করা বন্ধ করে দিচ্ছে। সেন্সলেস হবার প্রথম ধাপ এটা। বেচারি ভীতু মেয়ে সাফোকেশন শুরু হয়েছে আবারও। অতিরিক্ত ভয়ে কাঁপতে লাগলো তার সর্বাঙ্গ। কাঁপতে কাঁপতে একটা সময় পুরোপুরি জ্ঞান হারালো মাহি। মুগ্ধ ভ্রু কোচকায় তা দেখে। তৎক্ষণাৎ মাহির কণ্ঠা ছেড়ে দিতেই বেচারি নিস্তেজ দেহ লুটে পড়লো মখমলে বিছানার কোলে। মুগ্ধ তখন চোয়াল শক্ত করে গমগমে গলায় এডউইনকে আদেশ শুনল, ওদের সব কটাকে টর্চার সেলে নিয়ে যা, আর আমার পাড়াকে নিয়ে আয়। পাড়ার কথা শুনতে তড়িত বিস্ফারিত দৃষ্টিতে তাকায় এডউইন। গলায় খড়া নেমেছে তার। হতভম্বতায় কণ্ঠস্বর বাকশূন্য। মনস্টার আবার প্রাড়াকে আনতে বলল কেন? রাগের মাথায় মেয়েটাকে না আবার মেরে ফেলে। এডউইন পড়ল মহাবিপাকে। আহতাবস্থা, না পারছে মনস্টারকে থামাতে, আবার না পারছে অন্য কিছু করতে। এদিকে মুগ্ধ তখন গটগটিকে প্রস্থান ঘটালো কক্ষ থেকে। প্রশস্ত করিডোর দিয়ে দাম্ভিক কদমে হাঁটতে হাঁটতে যুবক কেমন চিবিয়ে চিবিয়ে বিড়বিড়াচ্ছে, না, তোকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই বাঁদির মেয়ে। আমার চোখের সামনে তোর দিকে অন্য কেউ হাত বাড়াবে তা আমার সনের খিলাফ। আর তুই আমাকে বাদে অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবি, সেটাও আমার সহ্য হবে না। আজকের পর থেকে জাহান্নামে ভালো থাকবি। শূন্যতায় মোড়ানো কক্ষ। রাতে স্নিগ্ধতা এসে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। মাথার ওপর অ্যান্টিক ফ্যানখানা বন্ধ। এসি চলছে দুর্বার গতিতে। মখমলে বিছানার কোলে লুটিয়ে আছে অচেতন সপ্তদশী। রাত 9:30 কাছাকাছি দাম্ভিক কদমে কক্ষে ঢুকল মুগ্ধ। তার ঠিক পাশে তার প্রিয় পোষ্য প্রাড়া। খুশিতে লেজ নাড়াচ্ছে হিংস্র প্রাণী। আজ কতদিন পর মনমতো শিকার করবে সে। কচকচ করে চিবুতে 17 বছরের মানব শরীরের নরম হাড়। প্রাড়ার চোখে মুখে অদ্ভুত খুশির ঝলক স্পষ্ট। অন্যদিকে নির্দয় মানব এগোচ্ছে ধীর পায়। তার বাঁ হাতে একখানা রিভলভার, ডান হাতে ধরে রাখা রামের বোতল, ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগার। যুবক বিছানার পানে এগোচ্ছে, তবে তার দৃষ্টি মেঝেতে। সিগারে টান বসাতে বসাতে সে পোষ্যকে ইনস্ট্রাকশন দিয়ে বলছে, লিসেন প্রাড়া, আমি ওর বুকে 2টো গুলি করব আর মাথায় একটা। গুলি করা 5 মিনিট পর থেকে তুই ওকে খাওয়া শুরু করবি। ও সব কিছু একা খাবি না কিন্তু। ওর অন্ত্রগুলো সাইকের জন্য রাখবি, আর হাত পা একটা একটা করে ড্যানি ভ্যালির জন্য রাখবি। স্যান্ডিকে মাথাটা দিস। তুই আমার গুড বয়, রাইট? পাড়া জিভ বের করে হুঙ্কার ছুড়ল। তার মানে সে রাজি এহেন প্রস্তাবে। হিংস্র মনস্টার কেমন রূঢ় হেসে এগোয় সম্মুখে। তবে দৃষ্টি সামনে পড়তেই আচমকা পা থামল তার। বিছানায় চারকোনায় ঝুলছে সফেদ রঙা পাতলা ফিনফিনে পর্দা। আশ্চর্য, এই পর্দাগুলো তো তখন ছিল না। যুবক কেমন কপাল গোছালো এবার। ঠোঁটের ফাঁক থেকে এক তোকে সিগারেটটা ফেলে দিল মেঝেতে। পরক্ষণে ধীর কদমে সম্মুখে এসে বন্দুক ধরে রাখা হাত দিয়ে পর্দা সরাতেই থমকায় সে। গোটানো কপালের চামড়া শিথিল হলো নিমেষে। বাদামি চোখ জোড়া থেকে তৎক্ষণাৎ সরে গেল সকল ক্রূরতা। সেথায় এবার ভর করলো একরাশ চক্ষু শীতলতা। বিছানায় শীত হয়ে শুয়ে আছে মাহি। সিলিংয়ের উপর নিবু নিবু আকারে জ্বলতে থাকা হলদে বাতির টিমটিমে আলোয় সে কি রূপ বেরিয়েছে সপ্তদশীর। টানা ভ্রুদয় আজ বুঝি বড্ড নজর কাড়া ঠেকছে। ঠোঁট দুটো নিখুঁত
রেখা নজরে আটকাচ্ছে যুবকের। সপ্তদশী ঘুমন্ত, তার বুকের ওঠানামার গতি মৃদু। যুবক অদ্ভুত মোহনীয় দৃষ্টি তাকিয়ে রইল সেদিকে। পায়ের কাছে দাঁড়িয়ে থাকা প্রাটা তখন ক্ষুধায় কাতরাচ্ছে। ভুলবশত হুঙ্কার তুলতেই অচানক এক হিংস্র ধাবায় তার ঘাড় চেপে ধরল রূঢ় মানব। তক্ষুনি মেরুদণ্ড বাঁকিয়ে প্রাডার মুখের কাছে মুখ এনে চাপা হুঙ্কার ছুড়ে বলল, হুস, মাই গার্ল ইজ স্লিপিং। আওয়াজ নিচু কর বাস্টার্ড। তোর হুঙ্কারে ওর ঘুম যদি এক চুলো ব্যাঘাত ঘটে, দেন আই সোয়ার আজ রাতে বেসমেন্টের হাঙ্গরদের নাস্তা হিসেবে তোকে সার্ভ করা হবে। মাইন্ড ইট। রাতের অমন বিদঘুর অন্ধকারে খুব একটা কাবু করতে পারেনি কক্ষের বর্তমান আবহাওয়াকে। শীততাপ নিয়ন্ত্রিত কামরাটি চারপাশে ঝুলছে উজ্জ্বল জোনাকির ন্যায় স্ট্রিং লাইট, ছড়াচ্ছে মৃদুমন্দ আলো। সে আলোর নরম পরশ বুঝি বেশ নিপুণতার সঙ্গে ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত সপ্তদশীর সর্বাঙ্গ। মখমলি বিছানার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড়সম মানুষটার নিঃশ্বাসের গতি বাড়ছে ক্রমশ। শক্তপোক্ত পা দুটোর হাঁটু বোধহয় বড় ক্লান্ত আজ। যুবকের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা কেমন নিজেদেরকে ভেঙে বসল জমিনে। রূঢ় মানবের চোখ দুটো আগে থেকেই আবদ্ধ। আজ বুঝি নিজেদের অবাধ্যতার সকল সীমানা অতিক্রম করবার পায়তারার মত্ত তারা। কেমন গভীর দৃষ্টে তাকিয়ে আছে ঘুমন্ত মাহির নরম পেল্লব মুখ পানে। মুগ্ধ স্থির হতে চেয়েও পারছে না কেন যেন। মস্তিষ্ক তাকে বড্ড শাসাচ্ছে, ধিক্কার জানাচ্ছে এহেন উদ্ভট কর্মের জন্য। ডান হাতের মুঠোয় অবহেলায় আটকে থাকা রিভলভারটা যেন গুনগুনিয়ে তাকে বলছে, মালিক, ট্রিগার চাপুন। তবে কাণ্ড দেখো। মুগ্ধ কেমন ধিনদুনিয়া ভুলে তাকিয়ে আছে মাহির পানে। সপ্তদশীর ঘুমের আবরণে ঢেকে থাকা পেল্লব মুখখানা যেন চোখ জুড়ে দেবার মতো। এক টুকরো শান্ত বিকেল। কি এক মায়া সেথায়, যে মায়ায় বিধ্বংসী ডাক ধীরে ধীরে গলিয়ে দিতে চাচ্ছে নির্দয় মানবের ইস্পাতের দৃঢ় কঠোরতাকে। সপ্তদশী ছোট্ট তুলতুলে নাকি ডগাটা আজও লাল টুকটুকে রং ধরেছে। মুগ্ধের কুচকানো দৃষ্টি নীরবে পরখ করছে তা। বান্দির মেয়ে নাকের ডগাটা কি সবসময় এমন লাল থাকে, নাকি তার উপস্থিতি থেকে রংটা পাল্টালো? আপন চিন্তায় কপাল গোছালো মুগ্ধ। নীরব দৃষ্টি ধীরে ধীরে গড়িয়ে আনলো মাহির নরম অধর ও আধখোলা গোলাপি ঠোঁটজোড়ার পানে। মুহূর্তে এক অদ্ভুত তৃষ্ণায় ঝুঁকে উঠল নির্দয় মানবের বুক। কণ্ঠনালীর লম্বাটে অংশে দেখা দিল গ্রীষ্মের বিদঘুটে খরা। তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটোর সঙ্গে গভীর বাদামি চোখ দুটো কেমন তৃষ্ণার্ত হলো যুবকের। সে তৎক্ষণাৎ মুখগহ্বর থেকে সিক্ত জিভখানা বের করে এনে কোনো মতে ভিজিয়ে নিল নিজ শুষ্ক অধরজোড়া। তবে বালাই ষাট। অথরে তৃষ্ণা মিটলেও তার চোখ দুটো তৃষ্ণা যেন আজ মিটবেই না। তারা কেমন তৃষ্ণান্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে ঘুমন্ত মেয়েটার নিষ্পাপ মুখোশের পানে। যুবক বড্ড দুঃসাহসী। নিজের দুঃসাহসের কবলে পড়ে ফ্লোরের ওপর দু হাঁটু ভর দিয়ে এগিয়ে এলো খানিকটা। তার দৃষ্টি নিষ্পলক। আপাতত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মাহির নরম তুলতুলে কপোলদ্বয়। কি সুন্দর পটকা মাছের মতো ফুলে আছে তারা, যেন গাল ভর্তি খাবার নিয়ে ঘুমাচ্ছে মেয়েটা। ঠোঁট দুটো কেমন বাচ্চাদের ন্যায় উল্টে রেখেছে দেখো। মুগ্ধ হাসল। এক অদ্ভুত মুগ্ধতার গালের একপাশে ছড়িয়ে গেল তার নিখুঁত ঠোঁটের রেখা। পিয়ার্সিং করা ঠোঁটের অল্প অংশটুকু আলগোছে চলে গেল ধারালো ক্যানাইন দাঁতের নিচে। সেথায় মনোমতো পিষ্ট হলো বেচারা। মুগ্ধ এখন নিজেতেই নেই। রূঢ় নির্দয় মানবের মাথায় এক মুহূর্তে ভর করেছে মাহি নামক সপ্তদশীর বিধ্বংসী মোহ। সে মোহে স্থায়িত্ব কতক্ষণ তা বোধহয় যুবক নিজেও জানে না। মুগ্ধ শান্ত, এক অদ্ভুত শান্ত ভাব নিয়ে সন্তর্পণে নিজ হাত দুটো উঠিয়ে রাখলো বিছানার পাশে। মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে আলগোছে মাথা রাখলো হাত দুটোর ওপর। অতঃপর নিজ বাদামি চোখ দুটো পরম বিশুদ্ধতায় মোড়ানো দৃষ্টি দিয়ে মেয়েটাকে আলতো করে ছুঁয়ে দিতে লাগলো মুগ্ধ। কি আশ্চর্য সৌন্দর্য সে ছোঁয়ায়। হাত দিয়ে নয় বরং চোখ দিয়ে ছুঁয়ে দিচ্ছে গভীরভাবে। ঘুমন্ত সপ্তদশী বোধহয় অনুভব করলো সে ছোঁয়া। নিদ্রামগ্ন তনু তার মুহূর্তেই নড়ে উঠল খানিক। ক্ষুদ্র মুখখানা ঘুরিয়ে নিল বালিশের অন্তরালে। মুহূর্তেই মোহময় ঘোরের পর্দায় ছেদ ধরল মুগ্ধের। কপাল গুটিয়ে গেল বিরক্তিতে। সে গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেয়েটাকে, অথচ তার মনোযোগে তারই অনুমতি ছাড়া ব্যাঘাত ঘটানো দুঃসাহস কীভাবে দেখালো বান্দির মেয়ে। দাঁতে দাঁত চাপে মুগ্ধ। রাগ ক্ষোভে তার এক মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটার নরম তুলতুলে গালে চটাস করে এক দুটো চড় বসিয়ে দিতে। কিন্তু এত সুন্দর ইচ্ছা থাকা সত্ত্বেও মেয়েটার গালে হাত উঠছে না মুগ্ধের। কেন যেন তার অবচেতন মনটা বারবার বিরোধ করছে মেয়েটার অমন সুন্দর মুখখানা ভাঙতে।
নিজের এহেন অবাধ্য চিন্তাভাবনায় বড্ড বিরক্ত মুগ্ধ। তক্ষণে চোয়াল শক্ত করে উঠে গেল বসা ছেড়ে। মসৃণ ললাটে গোটাকতক ভাঁজ ফেলে চির বিড়াচ্ছে মুগ্ধ। মেরুদণ্ড বাঁকিয়ে তড়িৎ গতিতে ফ্লোরের এক কোণে অযত্নে হেলে থাকা রামের বোতলখানা তুলে নিল হাতে। অতঃপর অস্থির ভঙ্গিতে শক্ত দাঁতের ফাঁকে বোতলের ক্যাপ চেপে ধরে এক ঝটকায় খুলে নেয় বেপরোয়া যুবক। এক থোকে ক্যাপটা যে কোথায় ফেললো কে জানে। পরক্ষণে গপগপিয়ে গিলতে লাগলো তিক্ত স্বাদের অভিজাত পানির মাদক। এক নিমেষে অর্ধেকটা পানীয় গিলে তবেই থামল মুগ্ধ। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের উপচে পড়া রাগ সামলাতে ব্যস্ত সে। কটমট দৃষ্টি যুগল পুরো ঘরময় ঘুরে আচমকা গিয়ে ঠেকল মাহির মুখ পানে। তক্ষুনি থমকায় মুগ্ধ। সপ্তর্ষি পেলল মুখখানার ওপর বিক্ষিপ্ত আকারে আছড়ে পড়ছে কিছু বিয়াদব কেশগুচ্ছ। সপ্তদশীর গৌরবর্ণা সুশ্রী মুখমণ্ডলে নিজেদের অধিকার বসিয়ে উঠছে তারা। মুহূর্তেই যুবকের বাদামি চোখ দুটো অটল হলো। হুট করেই যুবকের বুকের বাঁ পাশা বড্ড জ্বলছে তার। এক অজানা কারণেই মাথার তালু গরম হচ্ছে রাগে। অবাধ্য চুলগুলোর কত বড় স্পর্ধা তার সামনে তার প্রপার্টির মুখের ওপর আছড়ে পড়ছে। তার কাছ থেকে অনুমতি নিয়েছে তারা। যুবক দাঁতের দাঁত চাপল পরক্ষণে। এক আকাশসম রাগ নিয়ে আলগোছে নিজের ডান হাতের রক্ষ তর্জনী এগুলো সপ্তর্ষির মুলায় মুখ পানে। নিজ চিরায়ত স্বভাবের পিলকুর ধারণা ধরে রুড়মানও কেমন আলতো করে ছুঁয়ে দিল মাহির রক্তিম কপাল। ঘুমন্ত সপ্তদশী তুলতুলে গালে নিজের রক্ষ আঙুল ছোঁয়ালো আলতোভাবে। ছোঁয়া লাগতেই সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মুগ্ধের। এ যেন এক নাম না জানা শিহরণ, যা ফের খরা নামিয়েছে যুবকের কণ্ঠনালীতে। ক্ষণে ক্ষণে ঢোক গিলে কণ্ঠনালী ভেজানোর ব্যর্থ প্রয়াসে মত্ত সে। তবুও কাজের কাজ যেন হলোই না। তার বেহায়া আঙুলগুলো বুঝি আরেকটু ছুঁয়ে দিতে যাচ্ছে মেয়েটার তুলতুলে গাল। মুগ্ধ অস্থির। আরেকবার চুমুক বসালো বোতলের মুখে। মুখ ভর্তি পানীয় নিয়ে রয়ে শুয়ে ঢোক গিলে কেমন বাঁকা হাসলো দেখো। পায়ের কাছে পশমে স্পর্শ পেয়ে যুবক তক্ষণি নিজ পিয়ার্সিং করা ঠোঁটের একাংশ চেপে ধরে আনমনি বলল, মাই প্রপার্টি ইজ টু কিউট না? প্রাডার জিভ থাকলেও মানুষের মতো বাক নেই। বেচারা বোধ হয় বিরক্তি হলো মালিকের এরূপ বাক্যে। ক্ষমতা থাকলে হয়তো এক্ষুনি বলতো, মালিক, খাবারের সামনে এনে খেতে না দিয়ে কিউট কিউট করে যেন মাথা খারাপ করছেন। আপনার প্রপার্টি আপনারই না হয় বেশি করে দেখুন, শুধু শুধু আমাকে লোভ দেখান কেন? ভাগ্যিস প্রাডা মহাশয়ের জিভে ক্ষমতা নেই, থাকলে বোধহয় এক্ষুনি গর্দান যেতে বেচারার। ওদিকে মুগ্ধ জনাব ক্ষণে ক্ষণে মাদকের বোতলে চুমুক বসাচ্ছে আর একদৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। মুখগহ্বরে থাকা শেষ পানীয়টুকু গিলে নিয়ে মুগ্ধ কেমন আলগোছে ঝুঁকে দাঁড়ালো মাহির মুখপানের ওপর। চোখ দুটো অটল রেখে সে খানিক রহস্যময় কণ্ঠে বিড়বিড়িয়ে শুধালো, এই নিয়ে 4 বার তোকে মারতে এসেও শেষমেশ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে বান্দির মেয়ে। আই এম ড্যাম শিওর তুই নিশ্চয়ই কালো জাদু করিস, নয়তো তোকে প্রাণে মারতে এলে হাত কাঁপবে কেন আমার বান্দির মেয়ে? এখনও সময় আছে, আমার উপর জাদু করা বন্ধ কর, না হলে কোনো একদিন দেখবি তোর জাদু তোর উপরেই বড্ড ভারী পড়েছে। কালকেও আমার রাতের ঘুম হারাম করেছিস তুই, আর আজকেও তাই করছিস। নিজের নাক ডেকে ঘুমাচ্ছিস আর আমাকে জ্বালাচ্ছিস। উফ, সত্যি ভীষণ ইচ্ছে করছে তোকে মেরে ফেলি, কিন্তু হাত উঠছে না কেন? এই বান্দির মেয়ে, আমি কি পাগল হচ্ছি? রাত গভীর, ঝড়ো হাওয়া বইছে চারপাশে। এই বুঝি উড়িয়ে নিয়ে যাবে গোটা আস্ত মানুষ। বিদূরে অন্ধকারে নিমজ্জিত গহীন জঙ্গল ছাড়িয়ে কয়েক গজ এগোতেই আধপাকা শহর। চারিদিকে ল্যাম্পপোস্ট থাকলেও তাতে লাইটের উপস্থিতি নেই। কেউ বা কারা বুঝি সন্তর্পণে খুলে রেখেছে সেসব লাইট, যেন আধপাকা সড়কটা সর্বদা ডুবে থাকে অন্ধকারে। অদূরের জঙ্গল থেকে ধেয়ে আসছে নেকড়ে বাঘেদের ক্রন্দনধ্বনি। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম বৃষ্টি ভেঙে এগোচ্ছে নির্বিকার ভঙ্গিতে। কদম জোড়ার মালিক বড় উঁচু গড়নের। কালো রঙা হুডির আড়ালেই বোঝা যাচ্ছে প্রশস্ত কাঁধ দুটো। হুড দুলে ঢেকে আছে মাথা, মুখ থেকে সেই চিরচেনা ভুতুড়ে মাস্ক। যুবক সতর্কতার সঙ্গে এগোচ্ছে, বারে বারে এদিক ওদিক কাঁধ বাঁকিয়ে দেখছে পরিস্থিতি। আশেপাশে মানুষ দূর কি পাত, একটা কুকুর বেড়ালেরও উপস্থিতি নেই। যুবকের হাতে একখানা লেজার লাইট, লাল রঙের তীক্ষ্ণ আলো ছুটছে লাইটটা। অন্ধকার পথটা চেনা হওয়ায় এটুকু লেজার রশ্মির অবলম্বনে বড় দক্ষতার সঙ্গে হাঁটছে মানব। আর কিছুদিন এগুলেই মূল সড়ক। সেন্ট পিটার্সবার্গের এই সড়কে খুব একটা যেন চলাচল না হলেও পথটা এতটা দুর্গম নয়। যুবকের পায়ে জোর বাড়ালো। মূল সড়কে উঠতেই সে এগুলো পথের পা দিকে। দুর্গম এই রাস্তার একমাত্র স্বস্তিই হচ্ছে অদূরে জড়ার জন্য টেলিফোন বুথটা। বুথের চারপাশটা কাঁচের দেয়ালে ভেঙে চৌচির হয়ে আছে।
দেখতেও লাগে বড্ড পুরানো। তবে ভালো বিষয় হচ্ছে বুথে থাকা ফোনটাও কানেক্ট হয়। যেখানে আশেপাশে সকল নেটওয়ার্ক বিচ্ছিন্ন সেখানে এই একমাত্র টেলিফোন বুথ যেথায় নেটওয়ার্ক সংযোগ এখনও রয়েছে। যুবক সন্তর্পণে ঢুকলো বুথের ভেতর। চটজলদি টেলিফোনখানা হাতে নিয়ে দক্ষ কায়দায় আঙুল চালালো নম্বর প্লেটে। অতঃপর অতি পরিচিত এক নম্বরে কল দিয়ে দাঁড়িয়ে রইল রিসিভ হওয়ার অপেক্ষায়। বাঁ হাতে তর্জনীর মধ্যবার ভাঁজে জ্বলছে ব্যানসন সিগারেট। ডেস্কের ওপর অ্যাশ ট্রে থাকলেও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের ছাই। ব্যস্ত ডান হাতে বারে বারে উল্টোপাল্টে যাচ্ছে সম্মুখের গুরুত্বপূর্ণ ফাইল। এ যেন ফাইল ঘাটার নামে এক যুদ্ধ। সেই যুদ্ধে মত এক উজ্জ্বল শ্যামবর্ণ সুদর্শন যুবক, যার বেড়াল চোখ দুটো কেমন অস্থির হয়ে ডুবে আছে ফাইলের মসৃণ পৃষ্ঠের ভাঁজে। জীবনে কোনোদিন মদ সিগারেটে হাত না লাগানো এহসান বাড়ির আদর্শ বড়পুত্র ডক্টর ইশতেরাক এহসান রৌদ্র, সে কিনা গত 20 দিন ধরে নিজ অজান্তেই নাম লিখিয়েছে চেন স্মোকের দলে। সুদর্শন মুখখানায় জমিয়েছে রাজ্যের সব ক্লান্তির ছাপ। সারাদিন পরিবার পরিজনদের ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকা কঠিন মানব রাত হলেই ডুবে বসে নিজ ক্লান্তিতে। হন্যে হয়ে খুঁজতে থাকে আদরের ছোট চাচাতো বোন মাহিরা এহসান অবধি পৌঁছানোর রাস্তা। আর যুবক একই কাজে মত্ত। এলোমেলো ভঙ্গিতে একের পর এক সিগারেট ফুঁকে উল্টো পাল্টে দেখছে পুলিশে কিছু ফাইল। রৌদ্র যখন নিজ কাজে মত্ত ঠিক তখনই ডেস্কের ওপর অবহেলায় পড়ে থাকা ফোনটা কেমন কর্কশ শব্দে বেজে উঠল তার। প্রয়োজনীয় কাজের মাঝে ব্যাঘাত ঘটায় সুদর্শনের গোটানো ললাটে চামড়া গুটিয়ে গেল আরও। চোয়াল শক্ত হলো পর মুহূর্তেই। ঠোঁটের ফাঁকে সিগার আটকে সে তৎক্ষণাৎ বিরক্তি নিয়ে ফোন তুলল কানে। কর্কশ কণ্ঠে বলল, হ্যালো, ডক্টর ইফতেরাক এহসান রৌদ্র হিয়ার। হুজ দ্যাট? ফোনের ওপাশ থেকে মুখোশধারী ধুরন্ধর যুবক হাসলো ঠোঁট পিষে। ঘাড় বাঁকিয়ে এক পলক এদিক ওদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে আলগোছে মাথার ওপর থেকে হুডিটা নামিয়ে রাজবাড়ি কণ্ঠে প্রত্যুত্তরে বলল, ইটস মি, কমান্ডার মায়াঙ্ক পাঠান। নাম তো সুনা হি হোগা। এহসান সহসা থমকায় বিড়াল চোখে রৌদ্র। অজান্তেই বেড়ে গেল তার হৃৎস্পন্দনের গতি। চোখে মুখে স্পষ্ট ফুটে এলো একরাশ হতবাকতার ছাপ। বাদামি ঝোরযুগলের মধ্যেকার ফাঁক গলিয়ে অস্পষ্টে বেরোলো, মায়াঙ্ক তুই? চোয়াল শক্ত হলো মায়াঙ্কের। চোখ দুটোই লেপটে গেল এক দফা রাগান্বিত ছাপ। যুবক কেমন কটমটিয়ে আওড়ায়। কেন, অবাক হলি বুঝি? তুই কি ভেবেছিলিস তুই না বললে আমি জানবো না আমার সানবার্ড কোথায়? সবাইকে কি নিজের মতো সেলফিশ মনে করিস, স্কাউন্ডেল? রৌদ্র নীরবে শুনল সব। এক অদ্ভুত অপরাধিত্ব বোধে পরক্ষণে নিচু হলো তার কাঁধ। গলার কাছে বেশ কিছু কথা এসব আটকে গেল কেমন। সুদর্শনের ঠোঁট কাঁপছে, ক্ষণে ক্ষণে গিলছে শুকনো ঠোঁট নামিয়ে কিছু আওড়াতে যাবে অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো মায়াঙ্কের কটমট ধ্বনি। এতটা স্বার্থপর কবে থেকেই হলো রোদ? হ্যাঁ, আমি মানলাম আমি রিহানের মতো তোর বেস্ট ফ্রেন্ড নয়, কিন্তু কলেজ লাইফে তোকে টক্কর দেওয়ার কম্পিটিটররা তো আমিই ছিলাম, তাই না? তোর কাছে আমি আমার সানবার্ডকে আমানত হিসেবে রেখেছিলাম রোদ, আর তুই সেই আমানতের এতটা সুন্দর খেয়াল রাখলি যে তাকে এক হিংস্র মনস্টার এসে সবার সামনে থেকে তুলে নিয়ে গেল। তুই তখন কি করছিলি রোদ? তুই থাকতেও স্যাডো মনস্টার আমার সানবার্ডকে কীভাবে নিয়ে গেল? তুই তো ঠিকই নিজের বউ পরিবার সবাইকে আগলে রাখলি, তাহলে মাঝ থেকে আমার হৃদয়টাকে আগলে রাখতে পারলি না কেন? কেন পারলি না? বাকরুদ্ধ রৌদ্র। গলার কাছে গলা বেঁধেছে এক আকাশসম কথা, কিন্তু আশ্চর্যের বিষয় ছেলেটার মুখ দিয়ে বেরোচ্ছে না একটা কথাও। সে কেমন ঠোঁট ফাঁক করে দৃষ্টি তুলেছে সিলিংয়ের দিকে। বড় বড় নিঃশ্বাসে নিজেকে কোনোমতো সামলে কেবল আওড়ালো, আমি জানতাম না মায়াঙ্ক, যার গায়ে আমি হাত তুলেছি সে যে রাশিয়ান স্যাডো মনস্টার। এমনকি আমি এটাও জানতাম না ওই ছেলের অতীতের সঙ্গে আমার পরিবার, আমার সেজ আব্বু অর্থাৎ সাসপেন্ডেড অফিসার তাইব এহসান সংযুক্ত। মায়াঙ্ক, ওই ছেলে মাহিকে তুলে নিয়ে গিয়েছে সোজা আব্বুর দুর্বলতা হিসাবে। মাহির প্রতি ওর কোনো টান নেই, মোহ নেই। ও শুধু প্রতিশোধের অনলে জ্বলে তুলে নিয়ে গেছে আমার বোনকে। আমি সেসব চেষ্টা করছিলাম মায়াঙ্ক, কিন্তু ফোনের ওপাশ থেকে মায়াঙ্কের ভ্রু কুচকেছে বেশ। মায়াঙ্কের আড়ালে চাপা রঙা মুখখানা ফুটে উঠেছে একরাশ সন্দিগ্ধতা। মস্তিষ্ক জানালেও নতুন কিছু। সে তৎক্ষণাৎ সন্ধিহান গলায় বলে ওঠে, তো সেজ আব্বু, আই মিন তাহিফ এহসানের সাথে ওই স্যাডো মনস্টারের কী সম্পর্ক? আর সানবার্ড, দুর্বলতা, এসব তুই কী বলছিস তুই? রৌদ্র অস্থির। চটজলদি পা ঘুরিয়ে চলে গেল স্টাডি রুমের দরজার কাছে। কোনো দিক অবলোকন না করে তক্ষুনি দুহাতের ভেতর দিয়ে আটকে দিল দরজাটা। অতঃপর ফের পা চালিয়ে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে গেল ডেস্কের কাছে। লম্বা এক নিঃশ্বাস টেনে এক নাগাড়ে শুধালো,
অনেক লম্বা কাহিনী মায়াঙ্ক, তোকে এত কিছু ফোনে বলা সম্ভব না। তুই শুধু এতটুকু শুনে রাখ, সেজ আব্বুর সাথে মনসারের অতীত জড়িত। মনসার মাহিকে তুলে নিয়ে গেছে যেন সে সেজ আব্বুকে তিলে তিলে মারতে পারে। অ্যান্ড গেটস হোয়াট, সে তার কাজে সফল। সেজ আব্বু গত 20 দিন ধরে নিজেকে ঘরবন্দি করেছে। কারোর সাথে কথা বলে না, খাবার দিলে খায় না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে বসে থাকে। আর সেজ আম্মু, উনি চলে গিয়েছে বাড়ি থেকে। ওনার ভাষ্যমতে সেজ আব্বুর আশেপাশে থাকলে তিনি আত্মহত্যা করবেন। আমাদের যৌথ এহসান পরিবার আজ ভাঙনের পথে মায়াঙ্ক। আমি ভীষণ চেষ্টা করেছি সেজ আব্বুর কাছ থেকে কথা নেওয়ার, কিন্তু মানুষটা এত দুর্বল হলো কবে থেকে কে জানে। মাহি প্রসঙ্গ উঠলেই বাচ্চাদের মতো কাঁদা শুরু করে। এই নিয়ে 2 বার হার্ট অ্যাটাক করেছে। অ্যাজ এ ডক্টর আই ক্যান ফোর্স হিম, রাইট। পরে হিতে বিপরীত হতে পারে। নীরব ভূমিকায় শুনল মায়াঙ্ক। কিছুক্ষণ চুপ করে থাকতেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো রৌদ্রের সন্ধিহান কণ্ঠ। বাট টেল মি ওয়ান থিং, তুই তো আন্ডার কভার মিশনে ছিলি, তাহলে তুই এখন সাউথ কোরিয়ায় কি করছিস? আচমকায় বাঁকা হাসল মায়াঙ্ক। আঙুল দিয়ে ভ্রুকুচকে রাশভারী কণ্ঠে প্রত্যুত্তর করলো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ফোন চেক কর। আমি কোরিয়ায় নয় বরং রাশিয়া থেকে বলছি। অ্যান্ড আই এম স্টিল ইন মাই মিশন। কপাল গোটাই রুদ্র। গভীর মুখে তৎক্ষণাৎ কান দিয়ে ফোন নামিয়ে সামনে এনে পরখ করলো নাম্বারখানা। হ্যাঁ, 10 ডিজিটের নাম্বারের সম্মুখে +7, অর্থাৎ রাশিয়ান কোড মিশ্রিত নাম্বার। ব্যস্ততায় তখন এসবের প্রতি খেয়াল ছিল না সুদর্শনের। যেই না পরখ করে শেষ হলো, অমনি বিচক্ষণ যুবক কেমন গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল, ওয়েট, তুই তাহলে মাহিকে কোথায় পেলি? সামহাও মাহি কি এখন রাশিয়ায়? চাপারঙা মুখখানায় আচানক ফুটে উঠল বিষাদের ছাপ। মায়াঙ্ক দৃষ্টি নেওয়ালো। আলগোছে চোখ দুটো বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস নিয়ে আওড়াতে লাগলো, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গহীন জঙ্গলে নির্মিত দ্য মনস্টার প্যারাডাইজ নামক কারাগারে বন্দি নিয়ে আমার সানবার, যাকে রোজ নতুন নতুন নিয়মে টর্চার করে যাচ্ছে দ্য রোজদি কিং খ্যাত নির্দয় রাক্ষসটা, যার কালো সাম্রাজ্যের সকল গোপন ইনফরমেশন কালেক্ট করে তাকে ধ্বংস করার মিশনে এসেছে সিরিজ টিম। ভাগ্যসম্বশত সে টিমের কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছে মায়াঙ্ক পাঠান। একদিন সে প্যারাডাইসের বিদ্যুৎ বন্ধ করে দেয়াল টপকে দোতলার কোনো এক ঘরে পৌঁছে দেখি এক আহত যুবক অচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়। যুবকের বুকের ওপর মোটা ব্যান্ডেজ। আমি চোখ ঘোরাতেই দেখি সেই ঘরের দরজার কাছে অদ্ভুত পোশাক পরে দাঁড়িয়ে আছে এক সুকন্যা। অন্ধকার ঘরটা সেদিন মোমবাতির নরম আলোয় আলোকিত। আমি দৃষ্টি ক্ষীণ করতেই যা দেখলাম তাতে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে যাবার জোগাড় হয়েছিল আমার। আমি দেখলাম সেই মেয়েটার কেউ না, সেটা আমার সানবার্ড, যাকে বিগত 6টা বছর ধরে আমি মণিকঠোর সম্রাজ্ঞী বানিয়ে রেখেছি। সে সেই দিন অন্য এক পুরুষের ঘরে দাঁড়িয়ে আছে, তাও কিনা মোহময় ভঙ্গিতে। বিশ্বাস কর রোদ, সেদিন আমি নিজের চোখে বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি ভুল দেখছি, তাই সাথে সাথে ঘরে ঢুকে এক মোমবাতির ওপর হাতে তালু রেখে বোঝার চেষ্টা করছিলাম আমি আদৌ ভুল কিনা। কিন্তু ভাগ্য আমার, সে মেয়ে সত্যিই আমার সানবার্ড ছিল। আমি ওকে বহুবার বলেছি চলে যেতে, ভয় দেখিয়েছি মনস্টারে, তারপরও মেয়েটা কেমন নাছরবান্দার ন্যায় দাঁড়িয়েছিল। আমি সেদিনই ওকে নিয়ে আসতাম নিজের সাথে করে, কিন্তু মনস্টারের প্যারাডাইস থেকে কাউকে সশরীরে তুলে আনার অসম্ভব। আমি অপেক্ষা করেছি। একদিন অপেক্ষার ফল হিসেবে সানবার্ডকে পেয়েছিলাম বড্ড কাছে। সব ঠিকঠাক ছিল রোদ, আমার সানবার প্যালেস থেকে পালিয়েও ছিল, কিন্তু ফোনের ওপাশে থাকা কঠিন মানবের বেড়াল চোখ দুটো কেমন ছলছল হয়েছে দেখো। বুকটা জ্বলছে ভীষণ অস্থিরতায়। পাগল প্রেমিকার আর্তনাদ তার চেয়ে ভালো কে বুঝবে শুনি। মায়াঙ্কের কণ্ঠ মাঝপথে থামতেই রৌদ্র অস্থিরতা বাড়ল। তৎক্ষণাৎ বলে উঠল, কিন্তু কিন্তু কি মায়াঙ্ক? তারপর কি হলো মাহির? কোথায় আছে আমার বোন? ইস্পাত দৃঢ় মানব কমান্ডার অত সহজে দুর্বল হয় না। তবুও মায়াঙ্ক আজ হলো। বিষদী কণ্ঠে পাল্টা উত্তর দিল, ও স্যাডো মনস্টারে আবারও আমার বোকা সানবারটাকে আটকে ফেললো নিজ খাঁচায়, তুলে নিয়ে গেল আমারই চোখের সামনে থেকে। আর আমি মিশন নামক দায়িত্বে বেড়াজালে আটকে নির্বিকার ভঙ্গিতে দেখলাম শুধু, পারলাম না ওকে আটকাতে। শেষটুকু শুনে বড় আশাহত হলো রৌদ্র। সুদর্শন মুখখানে এক পশলা মেঘ জমিয়ে যুবক যেমন হেঁটে গেল বিশাল থাই গ্লাসের জানালার কাছে। সরু দৃষ্টি তাক করলো জানালার বাইরে ব্যস্ত থাকা শহরের পানে। অতঃপর খানিকও সময় নিয়ে আওড়ালো, তো নেক্সট মুভ কি মায়াঙ্ক? কাকে বাঁচাবি, ডিপার্টমেন্ট নাকি মাহিকে? ওপাশে গম্ভীর কণ্ঠ, নিরুত্তেজ। মাথার ওপর ঝুম বৃষ্টির পানে মুখ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ বুঝতেই তার মানসপটে ভেসে উঠল মাহির নরম তুলতুলে মুখখানা। মায়াঙ্ক হাসল, শান্ত ভঙ্গিতে জবাব দিল, দুটোকেই। আগে হিমাংশু রায়ের কর্ণধার অধীর রায়ের। টুট টুট টুট। কথার মাঝেই টুট টুট শব্দ নেটওয়ার্কে বিচ্ছিন্ন হলো। রৌদ্র কেমন গম্ভীর মুখে কান থেকে ফোন নামিয়ে
এহেন পরখ করলো একবার, সময় নিয়ে আবারও বলল, হ্যালো মায়াঙ্ক, আর ইউ হিয়ারিং মি? ওপাশের কল কেটেছে বেশ আগে। মায়াঙ্ক কেমন শঙ্কিত চিত্তে উল্টাপাল্টা দেখছে ফোনটা। আঙুল চালিয়ে ফের নাম্বার টুকে কল দিয়েও নেটওয়ার্কের বিচ্ছিন্নতার কারণে কল ঢুকলো না আর। মায়াঙ্ক থামলো, হাত থেকে ফোনটা আলতো করে রাখলো প্লেটের ওপর। পরক্ষণে ঝুম বৃষ্টির মাঝে বেরিয়ে গেল বুথ থেকে। দু হাত উড়ির পকেটে গুজে যুবক কেমন শুনে শুনে গুনে গুনে পা ফেলছে সম্মুখে। কংক্রিটের প্রশস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আনমনে বিড়বিড় করে বলল, আমার 6 বছরের নির্লস সাধনা তুমি সানবার্ড, যাকে অন্তরে লুকিয়ে রেখে এখনও বেঁচে আছি আমি। তোমাকে এত সহজে হারাই কি করে? আমার দেহে প্রাণ থাকতে আমি তোমায় অন্য কারোর হতে দেব না। আকাশের ওই চাঁদের গায়ে হাজারো কলঙ্ক থাকলেও মানুষ যেমন চাঁদের মোহে তার দাগের কথা ভুলে যায়, ঠিক তেমনই তুমি আমার মন আকাশের ব্যক্তিগত চাঁদ। আমার সানবার্ড, তোমার গায়ে শত কলঙ্ক থাকলেও আমার ভালোবাসায় তার দাগ মিটে যাবে নিমেষেই। তুমি দেখে নিও সানবার্ড, এ মরণ খেলা আমিই জিতব। ফোন হাতে নিয়ে পুরো ঘরমায় পায়চারি চালাচ্ছে রৌদ্র, মুখটা গম্ভীর তার। মস্তিষ্ক বাজছে মায়াঙ্কের বলা শেষ কথাটা। হিমাংশু রায়, এটা আবার কি? অধীরের সাথে কি সম্পর্ক ওনার? তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়াই পথে পথে পাথর কুচির হার। তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের হালি, ঈদের চাঁদ ও চায়। উত্তর কলকাতার শোভাবাজারের বিখ্যাত রায় জমিদারের বাড়ি দাঁড়িয়ে আছে প্রায় 150 বছর ধরে। প্রাচীন এই জমিদার বাড়ি আজও মুখরিত রায় জমিদার পরিবারের গৌরবময় উপস্থিতিতে। জমিদার বাড়ির অন্দরমহল, সে কি লম্বা বারান্দা, এদিক ওদিক ভারো কারুকার্যে খোদাই করে কাঠের দরজা, উঁচু ছাদ থেকে ঝুলে আছে ভারো ঝাড়বাতি। চারিদিকে মৃদু চন্দন আর পুরনো কাঠের গন্ধ যেন মিলেমিশে একাকার। অন্দরমহলের নৃত্য কক্ষে তালিমে মত্ত রয়েছে জমিদার পুত্রী নিরুপমা রায়। সপ্তদশী কন্যার দীঘল কালো কেশ, লম্বা বেনুনি যা ছুঁয়ে দিচ্ছে হাঁটুর কাজ। মোটা কাজলে সেজেছে সপ্তদশী টানা টানা বড় চোখ, স্মৃতি ভর্তি লাল রঙা সিঁদুর, গায়ে লাল সাদা মিশরের গোলাকার চুড়িদার কুর্তি, পায়ে বাজছে ঘুঙুর। সপ্তদশী হলদেটে গৌরবর্ণা, গায়ের রং যেন এক কথায় কাঞ্চা সোনা। রোদের আলো পড়তেই ত্বক করে চকচক। বিলাসিনী তালিম নিচ্ছে, একা একা ঘুঙুর পায়ে ঘুরছে শাস্ত্রীয় নৃত্যে। এরই মধ্যে অন্দরমহলের নিস্তলা থেকে ধেয়ে এলো এক পৌড়ার ঝাঁঝালো কণ্ঠ, নিরু! বলি হাই হাই, অঞ্জিলা না দিয়ে কিসের নৃত্য করছিস লা? মা ঠাকুরনে বলবো? তক্ষুনি নৃত্যরত পদযুগল থেমে গেল সপ্তর্ষি নিরুর। বুকের ওঠানামার গতি বড্ড জোরালো তার। নিজ ভুলে জীব চলে গেল দাঁতের নিচে। সপ্তদশীর ছুটল তৎক্ষণাৎ, ঘুঙুরে ঝুমঝুম শব্দ তুলে তড়িত গতিতে বেরিয়ে এলো নৃত্য কক্ষ থেকে। অন্দরমহলের দোতলার কাঠের তৈরি রেলিংয়ের দ্বার ঘেঁষে দাঁড়িয়ে হালকা উঁকি দিল নিচতলায়। পৌড়াকে দেখে কানে হাত রাখল নিরু। অপরাধী ভাবস্রোত চাপা স্বরে বলল, ঠাকুমা, এবারের জন্য ক্ষমা করুন, কথা দিচ্ছি আর কখনো অঞ্জলি না দিয়ে আসবো না। পৌড়া লালচে দাঁতগুলো বের করে হাসলেন কেমন। নিরুর অমর সুশ্রী মুখখানা দেখেলেই গলে যান তিনি। আজও হলো তাই। মাথা নাড়িয়ে হাত উঁচিয়ে কেবল বললেন, মনে থাকে যেন। সপ্তর্ষি আলতো হাসলো, ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বোঝালো, মনে থাকবে। কাঠের তৈরি সুবিশাল ড্রেসিং টেবিলের সামনে বসে আছে রায়বাড়ির বড় কর্তাগিন্নি সুদীপা রায়। তার পেছনেই দাঁড়িয়ে আছে দাসী শর্মিষ্ঠা, সুন্দর করে আশ্রে দিচ্ছে গিন্নির কোমর সমান দীঘল কালো কেশগুচ্ছ। তিনি নিজ কাজে বহাল থেকে কেমন দনমন করছেন। আয়নার প্রতিবিম্বে তার নজর এড়ায়নি সুদীপার। তিনি রয়েছে হাত বাড়িয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে একখানা পান তুলে গালের ভাঁজে দিয়ে বললেন, কি বলবি বলে ফেল। সাহস পেলেন শর্মিষ্ঠা। তৎক্ষণাৎ হড়বড়িয়ে বলতে লাগলেন, বাজারে গিয়েছিলাম কর্তাগিন্নি, সেখানে কয়েকজন বলতে শুনলাম আমাদের নিরুর কথা। সবাই বলছিল অবিবাহিত হওয়া সত্ত্বেও বিগত 8 বছর ধরে রায় জমিদারের পুত্রী যে বেখেয়ালি পুরুষের অপেক্ষায় রোজ সিথি রাঙিয়ে যাচ্ছে, সে পুরুষ কি আদেও ফিরবে কোনো দিন? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে আগুন চোখে ঘুরে তাকালেন সুদীপা। রাগে গজগজ করতে করতে তক্ষুনি দাসীর গালে বসালেন 5 আঙুলের ছাপ। বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে ছাপের ন্যায় ফোঁসফোঁস করতে করতে বলে ওঠেন, রায় পরিবারের রক্ত যার গায়ে বইছে সে নিজের জান দিয়ে দেবে, তবুও কোনোদিন নিজের দেয়া জবানের কথা ভুলবে না কোনোদিন না। অধীর আসবেই। ডিভানের সম্মুখে থাকা টেবিলের ওপর সাজিয়ে রাখা নানান বাহারি খাবার মাহি একটু একটু করে
খেয়েছে কিছু কিছু, মুখে রুচিমন্দা দেখা দিয়েছে তার, কিছুই ভালো লাগছে না খেতে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলা কেমন ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহির অমন খাবার দেখে নাক ছিটকানো দেখে সে কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মুনলাইট, খাচ্ছ না কেন? ওষুধ খেতে হবে তো। সঙ্গে সঙ্গে বসা ছেড়ে উঠে দাঁড়ায় মাহি, দুহাত বুকের কাছে বেঁধে উল্টো পাতে এগোই হাঁটা খোলা জানালার কাছে বিস্বাদী কণ্ঠে অন্য প্রসঙ্গ টেনে বলে, ভালো লাগছে না খেতে। মিলা ব্যস্ত হলো এরূপ কথায়। তক্ষুনি পা বাড়িয়ে মাহির পানে এগোতে গেলেই তার দৃষ্টি গিয়ে আটকায় ঘরের দরজার কাছে। অমনি তৎক্ষণাৎ মাথা নুইয়ে নেয় বেচারি। মনসা দাঁড়িয়ে আছে দরজার কাছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তা কে জানে। মিলা ভয়ার্ত। মনসারের সামনে কুটকাচালি চলে না তার। ভয়ার্ত মেয়ে কদম পিছাতেই নিঃশব্দে ঘরে ঢুকলো মুগ্ধ। এক হাত তার পকেটে গুজে রাখা থাকলেও অন্য হাতের আঙুল ইশারায় মিলাকে বেরোতে বলল ঘর থেকে। হুকুম তামিলে মত্ত তরুণী তক্ষুনি কেমন ব্যগ্র পায়ে হাঁটা ধরল দরজার নিকট। এদিকে সে চলে যেতে মুগ্ধ কেমন সটান হয়ে এগোয় মাহির নিকট। সপ্তদর্শী ঘুরে দাঁড়িয়ে আছে, দেখছে না পিছু। কেউ একজন যে তার অতি নিকটে হেসে দাঁড়িয়েছে তার থোড়াই টের পেল সে। মাহি কেমন বিষাদ নিয়ে তাকিয়ে আছে বাইরে। বিষাদ ভরা কণ্ঠে তক্ষুনি আনমনে বলে ওঠে, মিলা, তোমার কাছে বই হবে? আমি আবার বই পোকা মানুষ। আগেও বই না পড়লে ঘুম আসতো না, এখনও ভালো ঘুম হয় না তেমন। তোমার কাছে বই থাকলে আমাকে। বলতে বলতেই পিছু ফিরল সপ্তর্ষি, আর অমনি তার সরু নাকের ডগাটা আলতো করে লেগে গেল এক পাহাড় সমান প্রশস্ত বুকের সঙ্গে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় মাহি। চশমা পরা চোখ দুটো তৎক্ষণাৎ উঠিয়ে তাকালো মানুষের পানে। সম্মুখে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মুগ্ধ কেমন কপাল গুটিয়ে তাকিয়ে আছে। চোয়াল বরাবরের ন্যায় তীক্ষ্ণতার দৃষ্টি বড্ড সরু। মাহি সঙ্গে সঙ্গে দৃষ্টি নোয়ালো। বিরক্ত হয়ে মুগ্ধকে পাশ কাটিয়ে চলে যেতে গেলে যুবক অচানক ভারী কণ্ঠে বলে ওঠে, কোন জনরার বই পছন্দ তোর? থামলো মাহি। তিতিবিরক্ত কণ্ঠে প্রত্যুত্তরে করল, তা জেনে আপনি কি করবেন? ঠোঁট বাঁকায় মুগ্ধ, গালে ভাজা জিভ ঠেলে ভাবলেশহীন ভঙ্গিতে আওড়ালো, তাও ঠিক। মাহি আর দাঁড়ালো না, পায়ের গতি টানলো ফের। তবে এবারে ঘটল আরেক কাণ্ড। পেছন থেকে হুট করে তার কবজিসন্ধি টেনে ধরল রুর মানব। অতঃপর এক হাঁচকা টানে মেয়েটাকে ছুঁড়ে ফেলল জানালার কাছে বিছিয়ে রাখা কাউচের নরম গদিতে। এহেন আকস্মিক কাণ্ডে পলক ফেলতে ভুলে গেল সপ্তর্ষি। হাঁ করে তাকিয়ে রইল কেবল। ওদিকে মুগ্ধ মহাশয় পকেটে হাত রে দুটো ট্যাবলেট বের করলো। টেবিলের ওপর থেকে গ্লাস ভর্তি গরম দুধ মাহির মুখে দিকে এগিয়ে ধরে কাটকাট কণ্ঠে বলল, মুখ খোল বান্দির মেয়ে। নাছর বান্দা মাহি। গতকাল লোকটার হাতে একদলা রক্ত দেখে আজ কি করে ওই একই হাতে খাবার খাবে সে? মেয়েটার পেট গুলিয়ে উঠল গতকালের ঘটনা মনে করে। সে তৎক্ষণাৎ নাক মুখ কুঁচকে বলল, না, আমি খাবো না এসব। দাঁত খিঁচল মুগ্ধ। সহসা শক্ত হাতে থাবায় সপ্তর্ষি নরম তুলতুলে চোয়ালখানা আঁকড়ে ধরে হিসিয়ে বলল, তুই খাবি? এমনকি তোর বাপসহ খাবে বান্দির মেয়ে। মুখ খোল বলছি। সপ্তদর্শীর কুচকানো মুখে রাগের স্পষ্ট ঝলক। সম্মুখের রূঢ় মানবের রুক্ষ মুঠোয় বন্দি থাকা তার নরম চোয়ালখানা অবশ হচ্ছে ক্রমশ। চশমা পরা মায়াবী চোখ দুটো পিটপিট করছে কেমন। নাকের পাতলা ডগাটা মুহূর্তেই রং ধরেছে লাল। সপ্তদর্শী দক্ষিণে ঝাঁকিয়ে ওঠে নিজ মস্তক। ঘটনা প্রবাহে রূঢ় মানবের রুক্ষ মুঠো খানিক আলগা হতেই মাহি কেমন গজগজ করতে করতে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, না বলেছি না, তারপরেও জোর করছেন কেন? কথায় কথায় জোর দেখানোটা বুঝি খুব প্রয়োজন, তাই না? সপ্তদর্শীর কথায় কি তেজ। ভুলবশত কণ্ঠ হয়েছে উঁচু। সে কণ্ঠ কানে যেতেই সম্মুখে দাঁড়িয়ে থাকা রূঢ় মানবের মুখাবয়বে নামলো আগের ন্যায় পরিবর্তন। ফর্সা ললাটপটে দেখা মিলল অসন্তোষের ছাপ। মোটাসোটা কালচে ভ্রুদয়ের মধ্যাংশ কুঁচকে গেল মুহূর্তেই। বাদামি চোখ জোড়ায় লেপটে গেল এক আকাশসম অদৃশ্য আগুনের রেশ। শক্তপোক্ত বাঁ হাতটা তক্ষুনি মুঠোবন্দী হলেও ডান হাতখানা মুঠোবন্দি করতে গিয়ে বাঁধল আরেক কাণ্ড। যুবকের ডান হাতে ছিল উষ্ণ দুধ ভর্তি একখানা কাঁচের গ্লাস। মাত্রাতিরিক্ত ক্রোধের চোটে রুক্ষ 5 আঙুলের জোরালো চাপ বাড়াতেই কাঁচের গ্লাসটা কেমন দুমড়ে মুচড়ে গেল নির্দয় মানবের রুক্ষ হাতের মুঠোয়। মুহূর্তে চিরবির শব্দ তুলে ভাঙা কাঁচের টুকরোগুলো আলগোছে দেবে গেল মুগ্ধের সম্পূর্ণ হাতে। তীক্ষ্ণ সীসার টুকরোগুলো আচমকা হাতের চামড়া ভেদ করতেই সম্পূর্ণ হাতটা কেমন ভিজে গেল উষ্ণ তরল রক্তে। রুক্ষ আঙুলগুলো দাঁড় চুইয়ে চুইয়ে লহুর ছিটে ফোটা কেমন অবহেলায় গড়িয়ে পড়ছে মেঝেতে। এহেন হুটহাট ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মুগ্ধের রক্ত ভেজা হাতের দিকে। মুখাবয়বে একরাশ ভয়ভীতি লেপ্টে সপ্তদর্শী কেমন হড়বড়িয়ে বলে ওঠে, এটা কি করলেন আপনি? আপনার হাতটা তো কেটে।
বাদবাকি বাক্য জিভ খসানোর পূর্বেই ঘটল আরেক বিপত্তি। রুর মানব শক্ত চোয়ালে কটমাট করতে করতে তৎক্ষণাৎ টেবিলের ওপর থেকে ধারালো বাটার নাইফ তুলে নেয় হাতে। অতঃপর চোখের পালকে নাইফের তীক্ষ্ণ সূচালো দাঁত ডগাখানা এগিয়ে আনা সপ্তদশীর কণ্ঠনালী বরাবর। এরূপ আকস্মিক কাণ্ডে আটকে বাকরুদ্ধ মাহি। বেচারির নিঃশ্বাস আটকে গিয়েছে গলার কাছে। নাইফের সূচালো ডগাটা আদেও কণ্ঠনালীর মসৃণ চামড়া ভেদ করেছে কিনা কে জানে, অথচ এখনই ভয়ে সপ্তদশীর প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম যেন। এদিকে মুগ্ধ আজ বেপরোয়া, রাগে দিকবিদিক শূন্য মানব শক্ত চোয়ালখানা ফুটিয়ে শব্দ তুলছে কটমট। বাদামি চোখ দুটোতে সে কি রাগ তার! এই বুঝি চোখের আগুন ঝলসে দেবে সপ্তদশীকে। মাহি ভয়ার্থ, ফাঁকা ঢোক গেলেবার জো নেই এখন। দুর্বল চিত্তে নিঃশ্বাসের গতি ফের টানতেই অচানক সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাত এসে চট করে আঁকড়ে ধরল মাহির নরম চুলের গোছা। তৎক্ষণাৎ চুলের ব্যথায় কোকিয়ে ওঠে সপ্তদশী। পাতলা ঠোঁটের চামড়া দাঁত বসিয়ে নিজেকে সামলানোর অব্যর্থ প্রয়াসে মত্ত থাকতেই সম্মুখ থেকে ভেসে এলো মুগ্ধের বাজখাই কণ্ঠের হুঙ্কার। আমাকে না বলার স্পর্ধা কোত্থেকে পেলি তুই, জানোয়ারের বাচ্চা? কে দিয়েছে তোকে এই সাহস? একবার ভালো মতো কথা বলেছি বলে ভুলে যাস না আমি কে আর তুই কে। যেখানে তোর মতো হাফ ইঞ্চিকে সাইজ করতে সেকেন্ড খানেকও লাগবে না আমার, সেখানে তুই কি আমার সাথে গলাবাজি করিস? কয়েকদিন ধরে মারছে না বলে গায়ে তেল জমেছে তাই না? বেশি লাফালাফি করলে তোর গায়ের তেলে তোকেই চুবিয়ে মারবো। ডু ইউ গেট মি বেস্ট? সপ্তদশীর কণ্ঠা বরাবর চেপে রাখা সূচালো নাইফের ডগায় সামান্য লৌহর উপস্থিতি স্পষ্ট, যেন আরেকটু হলে নাইফের তীক্ষ্ণ আঘা খপাক করে ঢুকে পড়বে মাহির নরম কণ্ঠাভেদ করে। নির্দয় মানবের সেদিকে এখন বিন্দুমাত্র খেয়াল নেই। তার শরীর জ্বলছে ক্ষোভে। এইটুকুন একটা মেয়ে কিনা কথায় কথায় তার অবাধ্য হয়। এই যে স্যাডো মনস্টারের নাক উঁচু ব্যক্তিত্বের শানের খেলাপ। রুর মানব গজগজ করছে, চোয়ালের পেশি টান টান করে। সে যেই না হাতের নাইফটা আরেকটু দাবাতে যাবে, ঠিক তখনই তার ক্রূর দৃষ্টি গিয়ে আচানক আটকালো সপ্তদশীর ফর্সা মসৃণ কণ্ঠায়। রাজহংসীর ন্যায় দীর্ঘ সুকোমল গিরিবাদেশের মধ্যাংশে এক বিন্দু তাজা লৌহ আটকে আছে চকচকে ধারালো চাকুর আগায়। এরূপ দৃশ্যে মুহূর্তের অনিচ্ছায় দায়ামায়াহীন হৃদয়টা কেমন দুলে উঠল নির্দয় মানবের। বুকের খাঁচায় লুকায়িত বেয়াদব অঙ্গটা কেমন মোচড়াতে লাগলো অনবরত। যুবকের হাঁসফাঁস বেড়ে গেল পরক্ষণে। ভেতর ভেতর বইতে লাগলো এক অনিয়ন্ত্রিত ঝড়। আশ্চর্য, মানুষ মারা তো নতুন কিছু নয় তার জন্য, তবুও মেয়েটাকে আজ একটুখানি আঘাত করতেই বুক কাঁপছে কেন তার? মনের মধ্যে আমার হাঁসফাঁস লাগছে কেন? মুগ্ধ ভাববার অবকাশ পেল না। শরীরটা তার বড় অস্থির হলো পর মুহূর্তেই। মুখ ব্যক্তিতে ছড়িয়ে গেল একরাশ বিচলিত ভাবস্রোত। যুবক কেমন তার অস্থিরতায় ছেড়ে দিল মাহির চুলের গোছা। উদ্ভ্রান্তের ন্যায় নিজ দাম্ভিক হাঁটুখানা ভাঁজ ঠেকালো ফ্লোরের গায়ে। নতমুখে ফোপাতে থাকা মাহির মুখপানে ঘাড় কাত করে তাকিয়ে থেকে যুবক কেমন উদ্ভ্রান্ত অস্থিরতায় বিরতিহীন আওড়ালো। এই চশমিশ, দেখি দেখি কোথায় ব্যথা লেগেছে দেখি, কতটুকু কেটেছে দেখি, মুখ তোল চশমিশ। ফোপাচ্ছে মাহি। ঠোঁট উল্টে অনবরত ভেজা চোখ দুটো মুছে যাচ্ছে হাতের উল্টো পিঠে। ওদিকে যুবক যে বড় অস্থির, সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই তার। মুগ্ধের বাড়ন্ত হাতের রুক্ষ আঙুলগুলো ছোঁয়া গ্রীবাদেশে স্পর্শ করতে গেলে ঝাঁঝিয়ে ওঠে মাহি। গলায় একরাশ কর্কশ ভাব টেনে বলল, থাক, আর জুতো মেরে গরুদান করতে হবে না। নিজে মেরে এখন আবার আসছে নাটক করতে। যান এখান থেকে বেয়াদব লোক, খবরদার ছোবেন না আমায়। আপনার স্পর্শ এবং আপনাকে আমার জাস্ট অসহ্য লাগে। কয়লা ধুলে কি আর অত সহজে ময়লা যায়? ঠিক তেমনই তিরিক্ষি মেজাজের রূঢ় মানবও অত সহজে ভুলেনি নিজ চিরচেনা খোলস। মাহির অমন আঘাত দেখে একটুখানি অস্থির হলেও পর মুহূর্তে সপ্তদশীর এমন ঝাঝালো বাক্যে সেই অস্থিরতার ডোর কাটল নিমেষেই। কপাল কুঁচকে গেল ফের। দাঁতের সনে দাঁত পিষে যুবক কেমন কটমটিয়ে বাড়ন্ত ডান হাতখানা গুটিয়ে নিল আলগোছে। ক্রূর দৃষ্টি মাহির পানে তাক করে উত্তপ্ত কণ্ঠে হিসিয়ে আওড়ালো, ভেবেচিন্তে বলছিস বান্দির মেয়ে? দেখিস আবার ভবিষ্যতে কথাটা যেন পাল্টে না যায়। বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, নেক্সট টাইম ভয় পেয়ে আসিস আমার কাছে। প্যালেসের ছাদটা আছে না, তখন ঠিক ওইখান থেকে একদম নিচে ছুঁড়ে মারবো তোকে। জাস্ট আসিস একবার বেয়াদবের বাচ্চা। নাক ফুলালো মাহি। মুখাভাবে টানলো একরাশ বিরক্তির ছাপ। সজ্ঞানে অমন একটা নির্দয় বিষ্টের কাছে কে যেতে চাইবে শুনি? সে তো ভয়ের চোটে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সামনে যাকে পেয়েছে তার কাছেই ছুটে গিয়েছিল। সে কি থোড়াই জানতো সামনের লোকটাকে? সপ্তদশী মুখ ঘোরায় অন্যত্র। ভেজা চোখ দুটো দৃশ্যপট বড্ড ঘোলাটে। গলার কাছে চিনচিন করছে চিৎকার দিয়ে কাঁদতে না পারার ব্যর্থতায়। ওদিকে মুগ্ধ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। মেরুদণ্ড সামান্য বাঁকিয়ে
ফ্লোরে পড়ে থাকা ওষুধের প্যাকেট দুটো আলগোছে তুলে নিয়ে রাখলো টেবিলের ওপর। অতঃপর শক্ত মুখে কপাল কুঁচকে মেয়েটাকে বলে ওঠে, ওষুধগুলো খেলে খা, না খেলে মরে যা। ঘাড়তারার ঘরে ঘাড়তারা। ঠোঁটের কোণ কামড়ে ধরল মাহি। এক মুহূর্ত চোখ দুটো বুঝে রেখে নিঃশ্বাস ছাড়লো বড় বড়। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে তাকালো চলতি যুবকের পানে। যুবক গটগট করে এগোচ্ছে ঘরের দরজার দিকে। তার ডান হাত দিয়ে এখনো চুইয়ে পড়ছে লহু। সপ্তদশী কপাল গোটা এবার। খানিকক্ষণ চুপ থেকে আচমকা গলা উঁচিয়ে বলে বসে, আপনি কি উল্টোপাল্টা কিছু খেয়ে এসেছেন? ব্যস্ত কদম যারা হুট করে থেমে গেল মুগ্ধের। সন্দিগ্ধতায় ঘাড় বাঁকায় সামান্য। কণ্ঠে একরাশ কাটকাট ভঙ্গিমা ঢেলে দাঁত খিচে আওড়ালো, হোয়াট দ্য ফাক আর ইউ মিনিং বান্দির মেয়ে? গলা বাঁকায় মাহি। ডান হাতে তর্জনী উঁচিয়ে নাকের ডগায় নেমে আসা চশমাটা আলগোছে ঠেলে দেয় ওপরে। পরক্ষণে ক্ষুদ্রকায় বদনখানি নাড়িয়ে সপ্তদর্শী উঠে দাঁড়ায় বসা ছেড়ে। পায়ের গতি বিছানার পানে টেনে সে কেমন কাটকাট কণ্ঠে বলল, না মানে আজ আমার জন্য আপনার অত দরদ উথলে পড়ছে দেখে ভাবলাম রাতের নেশা বোধহয় দিনে করে ফেলেছেন। তৎক্ষণাৎ মাথায় আগুন জ্বলে উঠল মুগ্ধের। দাঁত কিরমির করতে করতে রূঢ় মানব ঘুরে দাঁড়ালো পরমুহূর্তে। শক্ত দৃষ্টি তার অদূরের বেড সাইড টেবিলের কাছে দাঁড়িয়ে থাকা মাহির পানে পড়তেই যুবক পা টানলো সেথায়। গটগটিয়ে মাত্র 4 কদম চলে এলো সপ্তদশীর পেছনে। মুখাবয়বে ভীষণ তেজ নিয়ে শক্ত হাতে সপ্তদশীর কনুই আঁকড়ে তাকে এক হাঁচকা টানে নিজের দিকে ঘুরিয়ে নেয় বেপরোয়া মুগ্ধ। আহত ডান হাতে মেয়েটার দিকে থাপ্পড় উঁচাতেই সহসা ভয়ে নাকমুখ কুঁচকে নেয় মাহি। দুহাতে উল্টো পিঠ উঁচিয়ে আড়াল করে নেয় নিজে মুখ। বেপরোয়া যুবক থমকায়। সপ্তদশীর হাতে থাকা অয়েন্টমেন্টের দিকে চোখ পড়তে থমকেছে তার হাত। সন্দিগ্ধতায় কুঁচকে গিয়েছে কপাল। রূঢ়ভাষী মানব পরক্ষণে কটমটিয়ে আওড়ায়, আবার কোথায় কেটেছে তোর? ধীরে সুস্থে স্থির হলো মাহি। আলতো করে হাত নামিয়ে আনলো মুখমণ্ডলের ওপর থেকে। মুখে কুলুপ এঁটেছে মায়াবিনী। সম্মুখে রূঢ় মানব উত্তরের অপেক্ষায় থাকলেও প্রতি উত্তর করবার কোনোরূপ তাড়া দেখায়নি সে। এতে যেন মুগ্ধের মাথাভর্তি উত্তাপ আগুনে আরেক কৌটি ঘি পড়ল। যুবক কেমন কটমট করতে করতে এক ঝটকায় ছেড়ে দিল মাহির কনুই। অতঃপর শক্ত হাতে তালু দিয়ে নিজ ঘাড় ডলতে ডলতে কিরমির করে আওড়ালো, সবার পেটে যে সব কিছু হজম হয় না তার জলজান্ত প্রমাণ কে জানিস বান্দির মেয়ে? অবশ সপ্তদশী মুখ তুলে তাকায় সম্মুখে। চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো কেমন হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল মুগ্ধের পানে। হয়তো বিহ্বলতায় দূরত্ব বাড়া অধর যুগলের ফাঁক গলিয়ে অস্ফুষ্ট বেরুল কে? ঘাড় কাত করলো মুগ্ধ। মেয়েটার পানে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে কর্কশ কণ্ঠে বলল, তুই ছাড়া আর কে বান্দির মেয়ে? অপমান, এ যেন মুখের ওপরে অপমান। সপ্তদশী বেজায় রাগ উঠল। নাকের পাটা ফুলিয়ে সেই দুহাত ভাঁজ করলো বুকের কাছে। গজগজ করতে করতে বলল, কথায় কথায় ঠেস না মারলে আপনারও যে হজম শক্তিতে সমস্যা হয় সেটাও তো বলতে পারেন। রাগের পারও তত্তর করে উপরে উঠছে মুগ্ধের। তবুও যুবকের সে কি নিয়ন্ত্রণ নিজের ওপর। সপ্তদশী অসুস্থ বিধায় হাত দুটো আজ লাগাম টেনেছে তার, নয়তো এতক্ষণে ঠিকই তুলকালাম বেঁধে যেত এখানে। রাগী মানব কেমন ফোঁস করছে সাপের ন্যায়। দুহাত আলগোছে কোমরের পাশে উঠিয়ে কটমটিয়ে শুধালো। তারপর লোকটাকে ইচ্ছে মতো কথা শোনানোর সুযোগ পেয়েছে মাহি। তা কি আর অত সহজে হাতছাড়া করে সপ্তদশী? সে কেমন ভেঙচি কেটে অয়েন্টমেন্টটা এগিয়ে দিল মুগ্ধের পানে। গম্ভীর মুখে অনুভূতিহীন কণ্ঠে বলল, কিচ্ছু না, নিন। ক্ষত জায়গায় ওষুধটা নিজে নিজে লাগিয়ে ফেলুন। আপনার গায়ে তো আবার স্পর্শ করা যায় না। তড়াক চোখ কুচকায় মুগ্ধ। একবার বাড়িয়ে রাখা অয়েন্টমেন্টের দিকে আরেকবার মাহির পানে দৃষ্টিপাত করতে চোয়াল শক্ত হলো মুগ্ধের। যুবক বোধহয় হারালো নিজ হিতাহিত জ্ঞান। সে কেমন দাঁত কিরমির করতে করতে এক পা করে এগোলো মাহির দিকে। তার ওপর তার অমন কাণ্ডে ভরকায় মাহি। এতক্ষণ তোতা পাখির মতো মুখে মুখে তর্ক করলেও এখন কেন যেন বড় ভয় লাগছে তার। শুকনো ফাঁকা ঢোক গিলে পেছুচ্ছে কদম। এরই মধ্যে তার পা আটকালো বিছানার সঙ্গে। পেছানোর জায়গা অন্ত হতেই বুক কেঁপে ওঠে মাহির। ভয়ার্ত দৃষ্টি সম্মুখে তাকাতে চোকাচুকি হলো রূঢ় মানবের পুরো দৃষ্টির সনে। সে এগোচ্ছে। তার গা ছুঁই ছুঁই মাহির বদন। মাহি তৎক্ষণাৎ কোনোরূপে উপায়ন্তর না পেয়ে আরেকটু পেছাতেই সে কেমন ঢুলে পড়লো বিছানার কোলে। পড়ে গিয়ে হকচুকিয়ে সামনে তাকাতেই দেখলো মুগ্ধ কেমন দাঁত খেছে বলে যাচ্ছে, তাই না, আমাকে স্পর্শ করা যায় না? অথচ গতকাল আমায় স্পর্শ আগে অনুমতি নিয়েছিলি তুই বান্দির মেয়ে। তাহলে এখন আবার স্পর্শ করা যায় না বলে নাটক করছিস কেন? মানে যখন তখন টিপিক্যাল মেয়েদের মতো নাটক না করলে ভাল লাগে না তোর, তাই না? যত সব বেয়াদব মেয়ে ছেলে। রাখ তোর অয়েন্টমেন্ট তোর কাছে, তুই বেশি করে লাগা বান্দির মেয়ে। আসছে নিজের সো কল দরদ দেখাতে। সাচ আর রবেশ।
বলে আর এক মুহূর্তে দাঁড়ায়নি মুগ্ধ। তখনই পা ছোটালো দরজার পানে। এদিকে এসে চলে যেতেই মুখ ভেঙচি কাটে মাহি। নাখোশ ভঙ্গিতে বিড়বিড় করে বলে ওঠে, সবাইকে নিজের মতো মনে করে বেয়াদব লোক। মনস্টার, আপনার হাতের এই অবস্থা কেন? ক্ষত দিকে মনে হচ্ছে এখনো তাজা। দিন, আমি ব্যান্ডেজ করে দিই। বিশাল আকৃতির রাজকীয় কক্ষের তকতকে কাঁচের মেঝে দাঁড়িয়ে আছে এডউইন। অদূরে বৃহদাকার আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে মুগ্ধ। গায়ে জড়াচ্ছে স্যাডো মনস্টারের চিরচেনা বেশভূষা। বেখেয়ালি পুলিশ এখনো নিজের ক্ষত হাতখানায় না লাগিয়েছে ব্যান্ডেজ, আর না লাগিয়েছে কোনো রকম অয়েন্টমেন্ট। কত থেকে নির্বিকারে গড়াচ্ছে লহু। তা দেখে চিন্তার বুলি আউড়ে ওঠে এডউইন। অথচ তার অমন কথা মনস্টারের আদৌ কানে তুললো কিনা কে জানে। লোকটা কেমন গম্ভীর মুখে তৈরি হচ্ছে দেখো। এডউইন দোনমনো করছে। খানিকক্ষণ চুপ থেকে ফের চিন্তিত কণ্ঠে শুধালো, মনস্টার, প্লিজ লেট মি টু ডু দিস। এ পর্যায়ে চকচকে আয়নার প্রতিবিম্বিত হওয়া এডউইনের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। ডান হাতে নিজের সিগনেচার ব্রেসলেট পরতে পরতে কিরমির কণ্ঠে আওড়ালো, জাস্ট oil on your own machine, Edwin. These fucking cheap shots don't affect me at all. So, তোর এত আলগাপিড়ি দেখাতে হবে না। পরে দেখা যাবে ওষুধের বদলে বিষ মিশিয়ে দিচ্ছিস। আঁতকে ওঠে এডউইন। নিজের ব্যক্তিত্বে মিথ্যা কালিমা লাগায় বেচারার মুখটা হয়েছে শক্ত। মনে মনে এক পয়সা মেঘ জমিয়ে যুবক কেমন অনড় কণ্ঠে বলল, আমি এতটাও বিশ্বাসঘাতক নয় মনস্টার। আপনি আমাকে এভাবে অবিশ্বাস করলেন? বাঁকা হাসে মুগ্ধ। মুখের ওপর কালো রাঙা ফুল ফেস মাস্ক পরে নিয়ে হাত বাড়িয়ে টুপি তুলল মাথায়। পরক্ষণে বাদিকে হাত বাড়াতে একজন নতমুখী গার্ডবেস বাধ্যতায় একখানা মখমলি কাপড়ে আবৃত একখানা বড়সড় থালা এগিয়ে ধরল মনস্টারের দিকে। থালার উপর সাজিয়ে 7 ধরনের নামি দামি সুগন্ধি। তন্মধ্যে মনস্টার মহাশয় হাত বাড়িয়ে তুলে নিলেন সিভিল ক্রিস্টিয়ানো নাম্বার 1 ব্র্যান্ডের পারফিউমটা। কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে পারফিউম স্প্রে করে মুগ্ধ কেমন বাঁকা কণ্ঠে বলে ওঠে, যেখানে আমি নিজেকে বিশ্বাস করি না সেখানে হু দ্য ফাক ইউ আর। ফোর্স করে নিঃশ্বাস ফেললো এডউইন। সে বেশ জানতো মনস্টারের উত্তর ঠিক এমনটাই হবে। তারপরও যে সে কেন এমন প্রশ্ন করে কে জানে। মনস্টার পুরোপুরি তৈরি ভিডিও কনফারেন্সের জন্য। তার দাম্ভিক কদম জোড়া ঘরের বাইরে অগ্রসর হতেই পিছু পিছু এগোলো এডউইন। তড়িঘড়ি কেউ কিছু একটা ভেবে জানান দিল, মনস্টার, খবর পেয়েছি জঙ্গলে কয়েকজন আস্তানা বেঁধেছে, যে কোনো সময় প্যালেসে ঢুকতে পারে। আপনি জাস্ট অর্ডার করুন মনস্টার, এক্ষুনি সবগুলোকে মাটিতে পুঁতে ফেলবো। শুনল মুগ্ধ। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁট দুটো পিষে হাসল নীরবে। বাঁ হাত পকেটে গুজে সম্মুখে অগ্রসর তার ব্যস্ত কদম। নির্লিপ্ত কণ্ঠে জবাব শোনা গেল মুহূর্ত ব্যয়ে, ও ফাক অফ এডউইন, সব কিছু নিয়ে এত প্যারা নিতে নেই, আসতে দেও বাস্টারদের। অ্যাটলিস্ট ওরাও জানুক মনস্টার তার শত্রুদের কত আবেগকে ঢেলে আদর করে। ওরা আসুক, পরবর্তীতে ওদের গা থেকে মাংস আলাদা করার কাজটা না হয় আমার পেটস করবে। এসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সো চিল। বাঁকা হাসল এডউইন। মনস্টার এহেন কনফিডেন্স যে বড্ড পছন্দ তার। যুবক নীরবে মাথা নাড়িয়ে বলল, ওকে মনস্টার। সামনে প্রজেক্টর, চলছে ভিডিও কনফারেন্স। ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে রাখা মনস্টারের দিকে। বিশাল এক রাজকীয় আসনে পায়ের ওপর পা তুলে বসে আছে মনস্টার। মাথায় এমন বড়সড় গোলাকার টুপি থাকলেও তার মুখমণ্ডলের ওপর অন্ধকার বিরাজমান। তার বাঁ দিকে 2 হাতের পেছনে ভাঁজ করে আরামে দাঁড়িয়ে আছে এডউইন। ডান দিকে প্রাডা। প্রজেক্টরের পর্দায় দেখা যাচ্ছে গোটা ত্রিশেষ ক্ষমতাবান গ্যাংস্টারদের। প্রত্যেকেরই কেমন মাথা নুইয়ে একে একে নিজেদের বক্তব্য পেশ করে যাচ্ছে। সবার বক্তব্য যখন শেষ প্রান্তে এসে ঠেকেছে, ঠিক তখনই গুরুগম্ভীর রাজভারী কণ্ঠে আওয়াজ তুলল রুশদিকে। সে কি দারাজ কণ্ঠ তার! সে কণ্ঠে একটুখানি শব্দ শুনতেই কাঁপন ধরেছে প্রত্যেকের বুকে। প্রাণের ভয়ে কেউই আজ চোখ তুলার সাধ্য পায়নি। এদিকে রুশদিকে ভাগবাটোয়ারায় মত্ত। ডান হাতের একখানা রিভলভার নাড়িয়ে চাড়িয়ে বলে যাচ্ছে, আগামী 3 দিনের মধ্যে সিপ লুয়াজিমা স্পেন বর্ডার ক্রস করার আগেই সেটাই হামলা বসাবি চাশমেশ। আর ফ্রান্সের র্যাসেলে পাওয়া কয়লাখানি। সম্পূর্ণ কথাটা শেষ হওয়ার পূর্বে পাশ থেকে এডউইন কেমন ফিসফিস করে বলে ওঠে, মনস্টার, ইউ আর ইন কনফারেন্স। তোরই তো মাথা রক্ত উড়ে গেল মনস্টারের। কথার মাঝে ব্যাঘাত তার সহ্য হয় না। এত বড় কথাটা জানা সত্ত্বেও এডউইন এহেন হস্তক্ষেপ চিরবিরিয়ে ওঠে মুগ্ধ। টুপিটা সামান্য উঁচিয়ে সে কেমন আগুন চোখে তাকালো এডউইনের পানে। বিকট এক হুঙ্কার ছুড়ে আওড়ালো, হাউ ডিয়ার ইউ ইন্টারাপ্ট মি। প্রাণের মায়া নেই তো এই বাস্টার্ড। থমথমে খেয়ে বসে এডউইন। তোরই তো প্রাণের ভয়ে দু হাঁটু গেড়ে বসলে মেঝেতে। মাথাটা নুইয়ে ভীতসন্ত্রস্ত কণ্ঠে বলল, মনস্টার, আপনি ভুল না, আসলে আপনি ভিক্টরের জায়গায় চাশমিশ বলছেন।
নিজের দোষ শিকারে অপ্রস্তুত মনস্টার তিরিক্ষি মেজাজে দাঁত কিরমির করে তক্ষুনি মুঠোবন্দি করলো দুহাত। অন ক্যামেরায় এতক্ষণ ধরে সবাই দেখছে সব, তবে যেই না মনস্টার ক্যামেরার দিকে ঘুরলো অমনি বেচারার মাথা নুইয়ে ফেলা নিল ফের। মুগ্ধ হিসিয়ে যাচ্ছে, কটমার ধ্বনিতে ফের আওড়ালো, কালকের মধ্যে ফ্রান্সের ল্যাসেলে পাওয়া কয়লার খনিগুলো নিজেদের আওতায় নিবি, জসমিসকে বলবি। এবারে নিজেই থেমে গেল মুগ্ধ। নিজ বাক্যে মনোযোগ পড়তেই যেন আকাশ থেকে পড়ল সে। হতবাকতার শীর্ষে পৌঁছে গেল মুহূর্তেই। শক্ত চোয়ালে চিরবিরিয়ে বিড়বিড় করল, হোয়াট দ্য ফাক আই এম সেইং। বিরক্ততায় ভরে গিয়েছে মনসারের তন্মন। ওই বেয়াদব ঘাড়তারা মেয়েটা আবারও তার ধ্যানে চড়ে বসেছে, ঠিক আবারও। কিন্তু এবার যুবক টলবে না। নিজের বেয়ারা মনের অভ্যস্ততাকে এক প্রকার চুড়ে চড়িয়ে যুবক যেমন গজগজিয়ে উঠে গেল বসা ছেড়ে। কটমট কণ্ঠে কেবল বলল, ফাক অফ এভরিথিং। কথাটা যেন আচানক মাথার ওপর বজ্রপাতের ন্যায় শোনালো সকলের নিকট। দ্বিধাদ্বন্দ্বে পড়লেন বেচারারা। গত 1 মাস ধরে মনস্টারের সময়ের জন্য অপেক্ষা করেছে তারা। আর যখন সময় দিতে চাইল তাও কিনা মাঝপথে থামিয়ে দিল। সকলে যখন হাই হুতোষ মত্ত, তখন গুরুগম্ভীর ভিক্টর কেমন বিচক্ষণ কায়দায় ভাবতে লাগলো অন্য কিছু। মনস্টার তখন কি বলল? 2বার চাশমিশ উচ্চারণ করলো। বাট এই চাশমিশটাকে যে কিনা মনস্টারের বিচক্ষণ মস্তিষ্কের কব্জা করেছে। ভিক্টর গম্ভীর। কথাটা খুব একটা ফেলে দেওয়ার মতো নয়। প্রজেক্টরের ক্যামেরা অফ করেছে এডউইন। প্রাডাকে ভেতরে রেখে নিজে চলে গিয়েছে বাইরে। ওদিকে মুগ্ধ কেমন বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে বিশালাকার কাঁচের তৈরি দেয়ালের সম্মুখে। মাথায় টুপি, মুখমণ্ডলে মাস্ক, সব কিছু অবহেলায় গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। যুবকের বাদামি ঠোঁট দুটোর ফাঁকে গুজে রাখা জ্বলন্ত সিগার। সম্মুখে কাঁচের দেয়ালে নিজ প্রতিবিম্বের প্রাণে তাকিয়ে আছে মুগ্ধ। সিগারে লম্বা লম্বা টান বসিয়ে সে কেমন বিরক্ত ভরা কণ্ঠে নিজের প্রতিবিম্বকে চিরবিড়িয়ে বলে ওঠে, দুনিয়ার কি আর মেয়ের অভাব পড়েছে? এত মেয়ে থাকতো ওই এক ঘাটতারা বান্দির মেয়েকে কেন যখন তখন তোর ধ্যানে চড়ে বসে? সমস্যা কি তোর? টেস্ট এত খারাপ কেন? যা 1 গ্লাস পানিতে গিয়ে ডুবে মর শালা, তাতে যদি লজ্জা হয় তোর। নিজেকে অত গালমন্দ দিয়ে কি বোঝাতে চাচ্ছে যুবক? সে কি আদেও জানে তা? মুনলাইট তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও কি হয়েছে। হতভম্ব মাহি। সপ্তদশী সুশ্রী মুখখানায় লেপটে গিয়েছে হতবাকতা সাপ। মিলার কেমন অস্থির ভঙ্গিতে ছুটে এসেছে দেখো। তারপরও কোনোরূপ বলা কওয়া নেই। তাকে নিয়ে ফের ছুটল কক্ষের বাইরে। মিলা যতটা অস্থির ঠিক ততটাই হতভম্ব মাহি। মিলা নরম মুঠোয় চেপে রাখা নিজ কবজি সন্ধি খানিক মোচড়াচ্ছে সপ্তদশী। ছুটন্ত তরুণীর সঙ্গে পায়ের তাল মেলাতে বড় হিমশিম খাচ্ছে সে। সময় নিয়ে হতবম্বতা কাটিয়ে সন্ধিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কোথায় নিয়ে যাচ্ছ মিলা? থামলো তরুণীর ছুটন্ত কদম। আলগোছে শরীর ঘুরিয়ে তাকালো পেছনে। বড় বড় নিঃশ্বাস হয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, করিডোর দিয়ে এক ঝলক নিচে তাকাও মুনলাইট, বুঝে যাবে সব। কপাল গোছালো মাহি। সন্দিষ্টতায় কুঁচকে গেল চশমা পরা মায়াবী চোখ দুটো। সে কেমন রয়ে শুয়ে কবজি ছাড়লো মিলার হাতের মুঠো থেকে। অতঃপর গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল করিডোরের রেলিংয়ের ধারে। আলতো করে মাথা বের করে নিচে খানে উকি দিতেই বুঝি ঝটকা খেলো সপ্তদশী। ঝটকার তাড়নায় তক্ষুনি শক্ত করে চেপে ধরল রেলিংয়ের দ্বার। সপ্তদশীর চোখের দৃষ্টি হয়েছে বিস্ফারিত। ঠোঁট যুগলের দূরত্ব বেড়েছে হতবাকতায়। সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোরের বইয়ের স্তূপ। একে একে গার্ডরা বইগুলো নিয়ে আসছে ওপরে। তাদের গন্তব্য নিশ্চয়ই 3 তলায়। মাহি হতবাকতায় বাকরুদ্ধ। চমকে তাকিয়ে থাকতেই পাশ থেকে শুনল মিলার সন্ধিহান কণ্ঠ, তুমি বলেছিলে বই আনতে? মাহি রা করল না। তার অবাক ভাবস্রোত এখনো বিরাজমান। নিচে তাকিয়ে থাকতেই হঠাৎ দেখলো গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে থাকা গোলাকার কারুকাজের জায়গাটায় এসে দাঁড়িয়েছে রুড মানব। 2 হাত পকেটে গুজে সে কেমন রয়ে শুয়ে মাথা তুলে তাকালো ওপরেই। মুহূর্তে চোখাচোখি হলো দুজনে। আশ্চর্য! মাহি চোখ সরায়নি। উল্টো তার চোখ যেন চিৎকার করে রুড মানবকে বলছে, আপনি কি পাগল? রুড মানব কি বুঝলো সপ্তদশীর চোখের ভাষা? নয়তো সে কেন এমনভাবে বাঁকা হাসলো? মাথাটা আলগোচে কাত করে সেও বোধহয় একই চোখের ভাষায় জানালো মনে হয়। আজকের এপিসোডটা এতটাই রাখলাম। খুব শীঘ্রই আরেকটা এপিসোড নিয়ে তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। টাটা।